কংগ্রেচুলেশনস বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট টিমকে, বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক 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 শুভেচ্ছা এবং আমাদের প্রাণ ঢালা অভিনন্দন, ভালোবাসা থাকলো ভূত এফএম এর টিমের পক্ষ থেকে। এবং আজকে আমরা দারুণ একটা ম্যাচ উইন করেছি। ঘড়িতে সময়, আমাদের সময় হয়ে গেছে ভূত এফএম এ ঢোকার। তারপরে আজকে সমস্ত বাংলাদেশ একসাথে উৎসবে মাঝে। আমি দেখছি যে আজকে ভূত এফএম এর প্রথম এসএমএস গুলো ছিল এরকম ধরনের। ডেভিল লিখেছেন, ভাইয়া বাংলাদেশ জেতার খুশিতে চিটাগং এর মানুষ পাগল হয়ে গেছে। ডেফিনেটলি পাগল হয়ে যাওয়ার মতো একটা রেজাল্ট করেছে বাংলাদেশ। এমনই একটা উইন বাংলাদেশের। এবং যখন অষ্টম উইকেটে যখন এরকম একটা বিজয় টেনে নিয়ে আসতে পারে, তখন সত্যি আমরা সবাই আলোচনা করছিলাম এরকম যে শেষ মুহূর্ত পর্যন্ত হয়তো আমাদের ক্যাপ্টেনকে থাকতে হবে বা সেরকম নির্ভরযোগ্য কোনো ব্যাটসম্যান থাকতে হবে যিনি জয়ের লক্ষ্যে আমাদের নিয়ে যাবেন। বাট সেটার প্রয়োজন হয়নি। অষ্টম উইকেটে বাংলাদেশ জয়লাভ করেছে এবং বল বাকি থাকতে, উইকেট বাকি থাকতে বাংলাদেশ খুব ভালোভাবে জয়লাভ করেছে। আমরা দেখি যে আমাদের যে আজকে ভূত এফএম এর ঢোকার আগে জান্নাত যেমন লিখেছেন যে লাস্ট উইকে ভূত এফএম ছিল ফাটাফাটি, একদম আজকের শফিউলের মতো। ওকে, সো আমরা দেখি যে আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার আজকে একজন না দুজন মিলে আছেন। তারা দেখে আমাদেরকে কি গান আপনাদেরকে উপহার দেন ভূত এফএম শুরু করতে যাওয়ার আগেই তাদেরকে একটু দায়িত্ব দেবো যে কোনো একটা গান দিয়ে একবার আমরা বাংলাদেশ টিমকে স্বাগত জানাই এবং তারপরে আমরা ফিরে আসবো আপনাদের জন্য দারুণ দারুণ সব ঘটনা নিয়ে। চলুন একবার সবাই ভূত এফএম যারা শুনছেন তারা সবাই মিলে সেলিব্রেট করি বাংলাদেশের এই জয়কে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। একটা চমৎকার গান শুনলাম আমরা এবং আমাদের মনে হয় যে জিতবে এবার জিতবে ক্রিকেটের জায়গায় আমরা বসিয়ে দিতে চাই জিতবে এবার জিতবে বাংলাদেশ। কেমন হয়? আমার মনে হয় ভালোই হয়। যাই হোক, এখন বেশ কিছু এসএমএস পাচ্ছি আমরা। শুরু হয়ে গেল একদম অফিসিয়ালি ভূত এফএম। আর আমরা ভূত এফএম এ এখন জয়ের আনন্দ এবং সেই সাথে যে সমস্ত, আমি জানি যে আজকে হয়তো অনেকেই এখন রেডিও কানে দিয়ে নেই, অনেকে হয়তো উল্লাসে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন। সো আমার যেটা মনে হয় যে তারপরে যারা শুনছেন তাদের জন্যই বলছি যে অনেক দারুণ দারুণ ঘটনা রয়েছে আজকে আমাদের কাছে। এবং যেমন দেখতে পাচ্ছি আমি বেশ কিছু এসএমএস রয়েছে। আমি এসএমএস করার নিয়মটি বলে দিচ্ছি। যারা ভূত এফএম এ এসএমএস করতে চান তারা শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিবেন 9840 নম্বরে। আমাদেরকে এসএমএস করেছেন শিখঘাট থেকে। তিনি লিখেছেন জাকির, জাকির আমাদের এসএমএস করেছেন। ইনফ্যাক্ট তিনি লিখেছেন যে আজকের ক্রিকেট খেলা দারুণ হয়েছে, জিতবে এবার জিতবে ক্রিকেট বাংলাদেশ ডেফিনেটলি। নিঝুম লিখেছেন আমাদেরকে যে আমি অনেক দিন যাবৎ খুব 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 অসুস্থ, তবুও ভূত এফএম শুনি কারণ আমার ভূত এফএম খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। রাতুল লিখেছেন নেত্রকোনা থেকে যে আমার নানা একবার ফজরের নামাজে যাবার সময় কয়েকজন লোক দেখতে পান, তারা আমার নানাকে সালাম দেন কিন্তু সাডেনলি তারা অদৃশ্য হয়ে যান। ওকে, তো এরকম ঘটনা আমি শুনেছি, নামাজ পড়তে গিয়ে অনেকে মসজিদে এরকম ধরনের ঘটনা এক্সপেরিয়েন্স করেন। চৈতি লিখেছেন যে উই লাভ ভূত এফএম, থ্যাংক ইউ সো মাচ। আর তিনি লিখেছেন যে দিস শো ইজ ভেরি আনকমন। আসলে আনকমন করেছেন আপনারাই। তখনই শোটা আনকমন হয়, তখনই অন্যরকম লাগে যখন আপনাদের ঘটনাগুলো আমরা জানতে পারি। আপনারা যখন ইমেল করেন, আপনি যখন এসএমএস এর মাধ্যমে আমাদের ঘটনাগুলো জানিয়ে দেন, তখনই আমরা সেগুলো আপনাদের সামনে আবার প্রেজেন্ট করতে পারি এবং আপনারা বুঝতে পারেন যে যত বেশি আনকমন ঘটনা আপনারা পাঠাবেন তত বেশি আনকমন লাগবে ভূত এফএমকে। এবং আমরাও হু নোজ যে আমরাও কোনো একদিন হয়তো দেখবেন যে আপনাদের কাছে পৌঁছে গেছে, এরকম হতেই পারে। সো আপনাদের নাম, ঠিকানা এবং ফোন নাম্বার অবশ্যই দয়া করে আপনারা ইনক্লুড করতে ভুলবেন না। আর আমরা সাধারণত সপ্তাহের প্রথম দিকেই বেশি বেশি করে ইমেলগুলো চাই, কারণ আমরা প্রথম দিকে বেছে ফেলি যে কারা ইনফ্যাক্ট কাদের ঘটনাগুলো যাবে বা কাদেরকে নিয়ে আমাদের নেক্সট ভূত এফএমটা শুরু হবে। সো এটা একটু আগে ভাগে করে ফেলতে হবে। আর এমন কোন ফোন নাম্বার দয়া করে দিবেন না যেই ফোন নাম্বারটাতে আপনাকে কখনোই পাওয়া সম্ভব না। রাজীব লিখেছেন ভাই অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। এবং তিনি বলছেন আমার ফ্রেন্ড একটা ঘটনা আছে যা অনেক ভয়ানক, আমি বলতে পারছি না কারণ আমার ভয় লাগছে। ওকে, তাহলে আপনার ফ্রেন্ডকে বলেন আমাদেরকে ইমেল করে দিতে। আমাদের ইমেল অ্যাড্রেস আছে, সেটা হচ্ছে bhoothfm@radiofutty.fm। আর তমাল লিখেছেন যে টুডে আই ওয়ান্ট টু হিয়ার such a story that would never be heard by anybody. ওকে, আমরা ট্রাই করবো, ওকে। আর নয়ন লিখেছেন বরিশাল থেকে যে প্লিজ ভাই এসএমএসটা পড়ে ফেললাম। আচ্ছা, যাই হোক, এখন আমরা ঘটনায় যাই। আপনারা যারা ইমেল করেন, আমি বলেছি একটু আগে ইমেল অ্যাড্রেসটা যে bhoothfm@radiofutty.fm, সেখানে যারা ইমেল করেন তাদের কিছু কিছু ইমেলের মধ্যে থেকে আমরা বেছে বেছে সেরাগুলো আপনাদের সামনে উপস্থাপন করি, সবসময় প্রেজেন্ট করি। সেরকমই একটা ইমেল আমি পড়ছি। লিখেছেন আমার নাম অ্যাঞ্জেল, আমি ধানমন্ডিতে থাকি।
আমার লাইফে, আচ্ছা তার আগে একটা ছোট্ট ঘটনা বলি, যদি এইরকম কখনো হয় যে আমি মানে কালকে ইনফ্যাক্ট এরকম একটা কথাও শুনেছিলাম এবং এরকম কথা হচ্ছিল যে আপনি হঠাৎ করে রাতেবেলায় পানি খেতে উঠলেন, মাঝরাতে হয়তো আপনার ঘুম ভেঙে গেল বা কোনো একটা কারণে, সাধারণত এরকম সময় তো ঘটনাগুলো ঘটে যে আপনি হয়তো আগেই ঠিক মতো ঘুমিয়েছিলেন, হঠাৎ করে কোনো একটা কারণে ঘুম ভাগলো, হয়তো পানির পিপাসায়, ফোনের শব্দে, বাইরে কোনো কিছু জোরে পড়েছে সেরকম একটা শব্দে আপনি পানি খাওয়ার জন্য উঠলেন। ঘরে যাবার সময় কখনো কি এরকম হয় যে কোন একটা আয়না পড়ে বা সে আয়নার দিকে তাকান, বা বাথরুমে ঢুকে আয়নার দিকে তাকান, এরকম কি কখনো হয়? একটা অদ্ভুত ঘটনা আমি জানি যে একটা মানুষ যে কিনা ঠিক নির্দিষ্ট একটা সময়ে যতবার ঘুম ভেঙেছে এবং যতবার সে পরে মনে রাখতে পারে না, বা এরকম মানে ওই টাইমটাতে তাতে যাওয়া যাবে না, ওই সময় কোনো একটা কারণে মনে থাকে না, যখন সে বাথরুমে যায় তখন সে নিজেকে অন্যভাবে আবিষ্কার করে। ঠিক সেই রকম চেহারার কোনো মানুষ না। ধরুন যে আপনার চেহারাটা, আপনার পোশাকেরই একজন মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে আছে পুরো একটা অন্য চেহারা নিয়ে, কেমন লাগবে? সো সেরকম এক্সপেরিয়েন্স করে, মানে ঠিক একই সময় তার মনে থাকে না তখন যে এখন আমার যাওয়া যাবে না বাথরুমে বা এরকম কিছু, বাট এরকম ঘটনা তাকে প্রতিনিয়ত ফেস করতে হয়। খুবই কষ্টদায়ক ব্যাপারটা। যাই হোক, লিখেছেন আমার নাম অ্যাঞ্জেল, আমি ধানমন্ডিতে থাকি। আমার লাইফে অনেক কিছুই আমি দেখেছি, তার থেকে একটা ঘটনা আমি শেয়ার করছি। এই ঘটনার সাথে অনেক ঘটনাই জড়িত আছে, কিন্তু এতগুলো ঘটনা একসাথে এখানে লিখবো সম্ভব না। আমি বলবো যে আপনি পরবর্তী ইমেইলে আমাদের পরবর্তী ঘটনাগুলো জানাতে পারেন। যাই হোক, তিনি লিখছেন, আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমি প্রায় রাত 3টা বা 3:30 পর্যন্ত কম্পিউটারে বসে বসে গান শুনছিলাম। আমার রুমে আমি এবং আমার কাজিন একসাথে ঘুমাতাম। ও তখন ঘুমাচ্ছিল, আর আমি আমার রুমের দরজা বন্ধ করে কম্পিউটারে কাজ করছিলাম। তো হঠাৎ যেটা হলো, আমার অনেক তৃষ্ণা পেল। দেখেন, ঘটনাটা অনেকটা সিমিলার কিন্তু হবে, আমি এই জন্যই বলছিলাম। আমার সাহস হলো না যে আমি দরজা খুলে পানি খেতে যাওয়ার জন্য, কজ আমার আন্টি যদি দেখে এত রাত্রে আমি জেগে আছি তো আমাকে অনেক বকা দেবে। আমি তখন টয়লেটে গেলাম আর বেসিনের কল ছেড়ে পানি খেতে থাকলাম। রাত তখন 3:10 মতো বাজে। আমাদের বেসিনের সামনে যে মিররটা ছিল ওটা অনেক বড় ছিল, এতটা বড় যে কেউ মিররের সামনে দাঁড়ালে মানে শরীরের হাফ পর্যন্ত দেখা যায়। তো যেটা হলো যে আমি পানি খেয়ে একবার মিররের সামনে তাকালাম, তখন কিছুই দেখলাম না, কিন্তু পরের বার তাকানোর পর যেটা ঘটলো যে আমি দেখলাম আমার সবকিছুই ঠিক আছে, আমার হাত, আমার শরীর, সবকিছু, কিন্তু আমার চেহারাটা একটা বুড়ো মহিলার মতো চেহারার মতো হয়ে গেছে। আমার চুলগুলো সাদা এবং কোঁকড়ানো, অনেক বড়। বুড়ো মহিলা, তার চেহারাটা এতটাই ভয়ানক ছিল যে আমি বোঝাতে পারবো না। তার এক পাশের গালে কোনো মাংস ছিল না, আরেক পাশের গাল ছিল পোড়া। তার চোখগুলো ছিল খুব মানে আচ্ছা করা, আচ্ছা মানে চোখগুলো একটু ভয়ঙ্কর ছিল, সেটা বোঝাতে চেয়েছেন। এখানে হয়তো স্পেলিং মিস্টেক আছে, যার জন্য বোঝা যাচ্ছে না। সে শুধু একটা মুখেই হাসি দিয়ে তাকিয়ে, একভাবেই হাসি দিয়ে তাকিয়েছিল। এই অবস্থায় আমি অনেক ভয় পেয়েছিলাম, কিন্তু আমি তাকে বুঝতে দিলাম না। ভয়ে হাত পা পুরো বরফ হয়ে গিয়েছিল। আমি আস্তে করে নিচের দিকে তাকালাম, তারপর কিছুক্ষণ পর আবার মিররের দিকে তাকিয়ে দেখি ওখানে কিছুই নেই। ওখানে কিছুই নেই। এই ব্যাপারটা কিন্তু আরো মারাত্মক। আপনি যদি দেখেন যে আয়নার সামনে দাঁড়াচ্ছেন, আপনার চেহারার ছবি পড়ছে না, ব্যাপারটা কিন্তু খুব অদ্ভুত হবে। যে আপনি আয়নার সামনে দাঁড়ালেন কিন্তু ওই পাশে কিছু দেখা যাচ্ছে না, আপনি প্রাণপণে দেখার চেষ্টা করছেন নিজেকে, কিন্তু আপনি কিছুই দেখতে পাচ্ছেন না। তো আমি চুপচাপ ওখানে বের হয়ে কম্পিউটার শাটডাউন না, আচ্ছা এটা অবশ্য উনি লেখেননি, এটা আমি বললাম আর কি। আমি চুপচাপ ওখান থেকে বের হয়ে কম্পিউটার শাটডাউন না করে সোজা তার টেনে খুলে ফেললাম, আর আমি বেডে শুয়ে পড়লাম আর প্রচন্ড কাঁপতে লাগলাম। সেই রাতে কিন্তু আমার ঘুম আসলো না। কোন রকমের রাত পার হলো। সকালে উঠে আমি আমার কাজিনকে বললাম, ঠিক বিশ্বাস করলো, কিন্তু ও ঠিক বিশ্বাস করলো, কিন্তু ঘরে কেউ বিশ্বাস করলো না, মানে বাকি যারা ছিল তারা বিশ্বাস করলো না। এই ঘটনা শুরু হওয়ার আগেও আরো অনেকগুলো ঘটনা আছে। আমি চাইবো যে আপনার ঘটনাটা অনেক বেশি ইন্টারেস্টিং, সুতরাং আপনার অন্য যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো একে একে আমাদের লিখে পাঠান। আমি দেখতে পাচ্ছি আমাদেরকে ইমেল করেছেন এর মধ্যেই নিলয়, আমাদেরকে ইমেল করেছেন বায়জিদ, আমাদেরকে ইমেল করেছেন কুমার বয়রা থেকে,
প্রমি রাজশাহী থেকে, সালাম মনি তিনি হচ্ছেন স্টুডেন্ট রাজশাহী থেকে, এছাড়াও ঘুমন্ত ঘুমন্ত বনমালা তিনি আমাদের এসএমএস করেছেন, রূপম এসএমএস করেছেন সাজমি বরিশাল থেকে এসএমএস করেছেন, মাহবুব হাতিয়া থেকে, ও মাই গড অনেক দূর থেকে। এছাড়াও এসএমএস করেছেন অরজিৎ, এসএমএস করেছেন আমাদেরকে ইলিয়াস ময়মনসিং থেকে, এসএমএস করেছেন লিসা, এসএমএস করেছেন অনি, কনক, এক্সম্যান, শোভন খুলনা থেকে, শহীদুল সহ আরো অনেকে। সো স্টে টিউন টু রেডিও ফুর্তি, এবং যারা এসএমএস করতে চান তারা লিখুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেইল করতে চান তারা লিখুন ভূত FM BHOOTFM@radiofurti.fm RADIOFOORTI.fm। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের প্রথম একদম যার সাথে আমরা কথা বলবো, আমাদের একজন গেস্ট। তিনি রাস্তায় একটা জিনিস এক্সপেরিয়েন্স করেছেন এবং তিনি আমাদেরকে বলেছেন যে তিনি তার লাইফে এক বিচিত্র ঘটনার সম্মুখীন হন, যদিও নিজের চোখে দেখেননি। শুনেছেন তার ড্রাইভারের কাছে আদমখোর, আমরা জানি না যে আদমখোরের নাম আপনারা শুনেছেন কিনা, সেই ভয়ঙ্কর ঘটনাটা আমরা শুনবো তার কাছ থেকে। ওকে, আপনার নামটা একটু বলবেন। আমি তরুজাবান, মিরপুর কাজীপাড়া থেকে এসেছি। ওকে, সো কি হয়েছিল সেই আদমখোরের ব্যাপারটা, কিভাবে আপনি কিভাবে এক্সপেরিয়েন্স করলেন বা আপনার ড্রাইভার কিভাবে এক্সপেরিয়েন্স করেছিল? অ্যাকচুয়ালি আমি কোরবানি ঈদের আগে শুটিং এ যাচ্ছিলাম। ওকে, মৌলভীবাজারে শ্রীমঙ্গলে। ওইখানে আমার ড্রাইভারটা ছিল আমার হোম ডিস্ট্রিক্টেরই। ওনার সাথে যখন যাই তখন আমার বলতেছে যে বস আপনি কি ভূত বিশ্বাস করেন, ভূত ভয় পান? আমি বললাম যে ভূত বিশ্বাস করবো, ভূত ভয় পাওয়ার কি আছে, একটা আনসার্টেন একটা ব্যাপার। কিন্তু বললো কি যে বস আমি এমন একটা এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়েছি যে রীতিমতো সেখান থেকে মানে বেঁচে ফিরে আসছি। এক কথা। আমি বললাম কি ঘটনা? বললো যে এই কিছুদিন আগে যে গত বর্ষা সিজনে যে লঞ্চ দুর্ঘটনা হয়, লঞ্চ দুর্ঘটনায় মৃত মানুষ নিয়ে সে যাচ্ছিল চিটাগংয়ে। এবং চিটাগং যাওয়ার পথে রাত হয়ে যায়, রাত 12টা ওভার হয়ে যায়। তখন গাড়িটা তার চলতেছিল যে প্রায় 90 আপ। চলার পরে হঠাৎ একটা খোলা জায়গায় এসে গাড়িটা একেবারে পুরা নিউট্রাল হয়ে যায়, একেবারে জায়গার উপরে গাড়িটা থেমে যায়। থেমে যাওয়ার পরে গাড়ির ভিতরে যে লাইটটা সাদা আলো আস্তে আস্তে লাল হতে হতে একবার পুরো রেড কালার হয়ে যায় এবং গাড়িটা আস্তে আস্তে কাঁপতে শুরু করে। আচ্ছা, তখন ড্রাইভার তার হেল্পার কে বলে যে নাম তো নামে দেখতো গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেছে কিনা, আর গাড়ির চাকাগুলো ভালো করে জ্যাক দে। আচ্ছা, এর ভিতরে গাড়ির কম্পন সেটা আরো অনেক মাত্রায় বেড়ে যায়। গাড়ি কাঁপছে। হ্যাঁ, একা একা গাড়ি কাঁপতেছে এবং পিছনে যে লাশগুলা র্যাপ করা দিয়ে চাটাই তালাই দিয়ে র্যাপ করা, ওগুলা যে খুলতেছে ওর সাউন্ডটা পাওয়া যাচ্ছে। কিছু যারা আশেপাশে আছে তারা কেউ কিছু দেখতে পাচ্ছে না, আশেপাশে থাকার ভিতরে ড্রাইভার আর তার হেল্পার। আচ্ছা, খুলতেছে তখন তার মনের ভিতরে একটা ভয় জাগে। তখন হেল্পারকে বলে যে দৌড় দে। হেল্পারও দৌড় দেয়, সে দৌড় দিয়ে যায়। প্রায় 1.5 কিলোমিটারের মতো তারা দৌড়ায়, বিশাল ক্ষেত। 1.5 কিলোমিটার পরে যায় একটা বাড়ি পায়, বাড়ির উপরে তারা উপর হয়ে পড়ে এবং ডাকে যে প্লিজ কেউ হেল্প করেন, হেল্প করার জন্য ডাকে। তারা দরজা খুলে না। যখন বলছে যে আমরা ড্রাইভার দরজাটা খুলেন, বিপদে পড়ছি, তখন তার দরজা খুলে বেরোয়। বের হওয়ার পরে যে শুনে যে আসলে কি ঘটনা, তখন তার গরম পানিতে গোসল করে, একটা মদ জিনানে ফুটু দেয়। তো সকালবেলা লোকজন নিয়ে যায় গাড়িতে, দেখে যে গাড়ির সবগুলা তালাই, এই লাশের যে র্যাপিং করা ছিল তালাই সবগুলো খোলা এবং ভিতরে কোনো হার্ট কিংবা ওই যে কলিজা টলিজা এগুলো কিচ্ছু নাই। আচ্ছা, টোটালটা একেবারে পুরো বিভৎস অবস্থা। তখন এলাকাবাসী লাশগুলো ধরে আবার তালাই টালাতে পেঁচিয়ে আবার ড্রাইভারকে জিজ্ঞেস করছিলেন যে কি দেখেছিলেন তিনি বা এরকম কিছু। সে বললো আমাকে যে আদমখোর। বেসিক্যালি আমিও সেদিন প্রথম আদমখোরের কথা শুনছি যে এরা নাকি মানুষ খায়, মৃত মানুষদের। এরা একটু বলবেন দেখতে কেমন হয়? আমি তো শোনাচ্ছি, আপনি একটু দেখতে। আমি বললাম যে তুমি কি এটা দেখছো? শোন ভাই, এটা কি দেখছো তুমি? বলো যে বস আমি তো এটা এই ঘটনায় দেখি নাই, আগে একবার এরকম একটা লাশ নিয়ে যাওয়ার পথে আমি দেখছি, এক পলকের জন্য দেখছি। মানে বর্ণনাটা খুব বিভৎস বর্ণনা, যে গলা থেকে মাথা নাই। আচ্ছা,
এবং গায়ে বিশেষ বিশেষ যে কিছু চোখ আছে, 2 হাতটা লম্বা করা। 2 হাত অনেক লম্বা, গলা নাই, মানে গলার উপরে মাথা নাই আর কি, না মাথা নেই, এবং শরীরের বিভিন্ন জায়গায় চোখ বসানো। হ্যাঁ, আমি কিন্তু এই ধরনের ঘটনা এর আগেও শুনেছি। আমি শুনেছিলাম একটা রুটের ঘটনা, যে বাসে করে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে পেছনে তাকিয়ে দেখে যে কয়েকজন মানুষ বসে বসে বেশ আরাম করে লাশ খাচ্ছে। এবং এর আগেও আমরা এখানেও আমাদের রেডিও ফুর্তিতেও কেউ কেউ আমাদের SMS করে বলেছিলেন এরকম, যে তারা যেটা এক্সপিরিয়েন্স করেছেন সেটা অনেক উদ্ভট টাইপের একটা জিনিস। সেটা হচ্ছে যে হঠাৎ করে দেখেন যে নৌকার মধ্যে লাশ নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখা গেল যে মানে গন্তব্যে আসার আগেই লাশের মাথা অলরেডি খাওয়া হয়ে গেছে। এবং আপনি যেভাবে বলছিলেন আমাকে একটু আগে ঘটনাটা, মানে অনিয়ারে না, আমাকে যখন ঘটনাটা বলছিলেন তখন যেভাবে বলছিলেন আর কি, যে ঠিক মুখে তুলে যে খাচ্ছে এরকম না, কিছু কিছু অংশ উধাও হয়ে যাচ্ছে। ওটা জাস্ট দেখা যাচ্ছে যে ওটা যখন খুলে হাত দিয়ে, খোলার পরে হাত দিয়ে ওই পার্টগুলো আলাদা করার পরে অটোমেটিকলি নাই হয়ে যায় বা ভ্যানিশ হয়ে যায়, এরকমই আমিও এরকমই শুনেছিলাম। এনিওয়েজ, আমরা জানি না, মানে এরকম ঘটনা হয়তো আপনাদেরও থাকতে পারে। আর আপনাদের যদি এরকম ঘটনা থেকে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই ইমেল করে জানাবেন। আর এখন ছোট্ট করে লিখে ফেলতে পারেন ইচ্ছা করলে, যে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে পারেন 9840 নাম্বারে। আমরা চেষ্টা করবো আপনার SMS পড়ার। যেমন মুক্তা আমাদের ময়মনসিংহ থেকে SMS করে বলেছেন যে ভূত, পেতনি এরা সব হচ্ছে তার আত্মীয় স্বজন, এরকমই তিনি দাবি করেছেন। ভেরি গুড, আপনাকে তো আমাদের দরকার। আপনি যে মানে যখন ঢাকায় আসবেন ডেফিনেটলি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা সরাসরি আপনার সাথে কথা বলবো স্টুডিওতে নিয়ে এসে। সবাই এরকম একটা সৌভাগ্যের সম্মুখীন হবে যে একদম পুরোপুরি সেই পরিবারের একজনের সাথে মানে কানেক্টেড হতে পারবে। এটা বিশাল একটা ব্যাপার। আমরা মানে উইল বি ভেরি লাকি যে যদি এরকম কিছু একটা হয়। আর সাকি আমাদের লিখেছেন, কংগ্রাচুলেশনস টু মাই টিম। ডেফিনেটলি আমরা সবাই কংগ্রাচুলেট করছি বাংলাদেশ টিমকে। আচ্ছা, আমাদেরকে SMS করেছেন কাশফি উত্তরা থেকে, এবং তিনি বলছেন যে ডেভিল ওয়ারশিপ নিয়ে তিনি ভৌতিক টিম থেকে কিছু শুনতে চান। ওকে, আপনি কি এই রিচুয়াল, অনেকগুলো রিচুয়াল আছে সেগুলো কেউ করতে চান? আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ওয়ারশিপটা আপনি কেন করতে চান সেটা আমার জানা দরকার। আর আমার মনে হয় যে এটা খুব ভালো কিছু না, এবং যদি আপনি মানে একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে অনেক ঘটনা, মানে অনেক উল্টাপাল্টা অনেক কিছু ঘটতে পারে। এনিওয়েজ, অনন্য আমাদের লিখেছেন আমাদেরকে যে তিনি আজকে অনেক খুশি। ডেফিনেটলি আমরা সবাই খুশি, বাংলাদেশ উইন করেছে। এছাড়াও আমাদের SMS করেছেন ফ্লোরিন। তিনি বলেছেন যে তার যে নেইবার আছে, সেই নেইবারটি বলছেন যে আওয়ার নেইবার ইজ ভেরি স্ট্রেঞ্জ, এবং ইন নাইট দে ডাই অ্যান্ড ইন মর্নিং দে বিকাম অ্যালাইভ। আমি ঘটনাটা পুরোপুরি জানতে চাই যে রাতে আপনার নেইবাররা মারা যায় এবং দিনের বেলায় আবারও বেঁচে ওঠে, এই ব্যাপারটা কিভাবে ঘটে এবং আপনি সেটা কিভাবে জানেন। আমাদের ইমেল অ্যাড্রেসটা আমি আপনাকে আরো একবার বলছি, যে bhootfm@radiofurti.fm। এখানে আপনি ইচ্ছা করলে আমাদেরকে জানাতে পারেন যে ঘটনাটা, মানে ব্যাপারটা কি। ময়মনসিংহ থেকে আমাদের লিখেছেন হলি। এছাড়া আমাদের SMS করেছেন স্বপন, SMS করেছেন আমাদের নির্ঝর, এবং SMS করেছেন নুরু, SMS করেছেন বিথি ময়মনসিংহ থেকে। সো স্টে টিউন টু রেডিও ফুর্তি। আমরা আরেকটা ঘটনা শুনে আসবো, আমাদের একজন গেস্ট রয়েছেন, তার কাছ থেকে শুনবো। আচ্ছা, আপনার আমি প্রথমে আপনার পরিচয়টা একটু সবার কাছে বলি যে আপনি কে। আমি হচ্ছে রাবু, আমি লালমাটিয়া থেকে এসেছি। ওকে, তো রাবু বলি। হ্যাঁ, রাবু, আপনাকে যেটা বলবো যে আপনি আপনার বাবাকে নিয়ে, আপনার বাবার কাছ থেকে শোনা একটা ঘটনা আমাদেরকে বলছেন। তার আগে একটা ঘটনা একটু মানে হিন্ট দিবেন আপনি, যে মানে আপনি কোন একটা জায়গায় ছিলেন, কোন একটা কোয়ার্টারে, যেখানে খুব উদ্ভট টাইপের ঘটনা ঘটতো এবং অনেকে এক্সপেরিয়েন্স করেছে, মানে ঢাকার বাইরে কোন একটা জায়গায়, রাইট? জি। তো ওই আপনাদের মানে লাইফে যে প্যারানরমাল যে ব্যাপারগুলো ঘটেছে তার কিছু কিছু ব্যাপার আগে বলেন, যে আপনারা এই প্যারানরমাল ঘটনার সাথে মানে পরিচিত আপনার কিরকম বয়স থেকে? আমি অনেক ছোট থেকেই, মানে স্টিল নাও আমাদের বাসায় যে আমার দাদু আছেন তার মা পেট থেকে সাপ হয়েছে, যেটা জিন। ও মাই গড, আমার নিচের চোখে দেখা, আমি দেখেছি। এটা আপনি দেখেছেন? স্টিল নাও আছে, আমাদের বাসায় আছে। এবং কেউ যদি আপনাদের সেটা ইনভেস্টিগেট করতে চায় বা যেতে চায় তাহলে আপনি সেটা পারবেন ব্যবস্থা করতে, রাইট? হোপ সো, কারণ এগুলো অনেক প্রবলেম হয় তো। বাট এটা আপনাদের ফ্যামিলি সবাই জানে? এটা আমাদের ফ্যামিলি সবাই জানে। ওকে, তো আপনার বাবার কাছে যে ঘটনাটা শুনেছিলেন সেই ঘটনাটা এটা হচ্ছে যুদ্ধের কিছু পরের কাহিনী। আমার বাবা, আমার চাচা আর আমার ফুপা একদিন বিকেলে, আমার মানে দাদু বাড়ি হচ্ছে মানিকনগর, আমরা পাবনায় থাকি, আর আমার হচ্ছে নানু বাড়ি হচ্ছে নগর বাড়ি। ওকে।
তো আমার বাবা বিয়ে করার পর আমার মাকে নগর বাড়িতে রেখেছিলেন যুদ্ধের জন্য। তো আমার বাবা তখন স্টুডেন্ট ছিলেন, চাকরি ছিল না। তো একদিন আমার মাকে দেখার জন্য নগর বাড়িতে যান। তো গিয়ে দেখেন আমার মা নেই, বেড়াতে গিয়েছেন। তো আমার নানু তখন বলে যে এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে, তোমরা যেও না, এই রাস্তাটা অনেক ভালো না, তো তোমরা পরে যাও, সকালে যাও। তো আমার বাবা, চাচা আর ফুপা তখন ইয়াং ছিলেন, তো তারা এগুলো বিশ্বাস করে না। তারা হাঁটা শুরু করে যে না, আমরা আজকেই যাব। তো যাওয়ার পরে যে মানিকনগর যেটা, সেটা হচ্ছে উত্তরের দিকে। তো তারা আকাশে, আর সেটা যেতে মাত্র 3 থেকে 4 ঘন্টা লাগে। তো যেতে যেতে তাদের সন্ধ্যা হয়ে যায়। তো আকাশে একটা তারা মানে ফলো করে তারা যেতে শুরু করে। কিন্তু তারা উত্তরের দিকে যখনই যেতে চায়, তারা দক্ষিণের দিকে চলে যায়। মানে তারাটা সরে যাচ্ছে। হ্যাঁ, তারাটা সরে দক্ষিণের দিকে চলে যাচ্ছে। তারা যত চেষ্টা করছে উত্তরের দিকে যেতে, কিন্তু তারা কিছুতেই পারতেছে না। তো তাদের গা হাত পা অনেক ভারী হয়ে গেছে। ভারী হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর দেখে পিছন থেকে অনেক শব্দ হচ্ছে, যে পালকি নিয়ে যায় না, বিয়ের পালকি, মানে সন্ধ্যার পরে পালকি নিয়ে যাচ্ছে। তো পিছনে তাকিয়ে দেখে যে 4 জন মানুষ নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার সাথে সাথে কেউ উধাও। তো তাদের গা তো আরো অনেক ভারী হয়ে যায়। তারা তো হাঁটা শুরু করার পর অন্য একটা গ্রামে গিয়ে পৌঁছায়। অন্য একটা গ্রামে গিয়ে যেখানে তাদের যাওয়ার কথা ছিল না। তারপর ওখানে একটা লোকের সাথে তাদের দেখা হয়। তখন আমার বাবা একটু সাহসী ছিলেন, তারা এগুলো বিশ্বাস করেন। তো তারপরেও সাহস করে বলছে যে এটা কোন গ্রামে আসছে আমরা? তো বলে এটা তো সোনাপদ্মা, তোমরা কোথায় যেতে চাও? বলে আমরা তো মানিকনগরে যেতে চাই। বলছে ওটা তো উত্তরের দিকে, তোমরা দক্ষিণের দিকে আসছো কেন? বলে কি দেখেন, আমরা অনেক চেষ্টা করতেছি উত্তরের দিকে যেতে, কিন্তু কিছুতেই পারতেছি না। তো বলতেছে ঠিক আছে, দেখাই দিল উত্তরের দিক। তারা গেল, যাওয়ার পর যেতে যেতে মানে অনেক কষ্ট করে তারা যাচ্ছে। যাওয়ার পরে পিছনে দেখে একটা শব্দ হচ্ছে। তো আমার চাচা, মানে আমার বাবার ফুপার থেকে একটু বেশি সাহসী। তো বলতেছে তোরা আয়তুল কুরসি পড়, কিছুতে আয়তুল কুরসি পড়া বন্ধ করবি না, আর পিছনের দিকে তাকাবি না তোরা। তারপরে আমার চাচা কিছু দূর হাঁটার পরে বলছে না, এত শব্দ, দেখি তো পিছনে কি। এক নজর দেখে যে পিছনে অনেক লম্বা একটা লোক, নাকি পাঞ্জাবি পরা, অনেক বড়, তার হচ্ছে দাড়ি এবং অনেক বড় চোখ। তাদেরকে ধরার চেষ্টা করতেছে, তখন আমার চাচা তো সামনে তাকাইছে। তাকানোর পর আমার বাবার ফুপাকে বলছেন যে তোরা আয়তুল কুরসি পড়া বন্ধ করবি না, তোরা হাঁটে। ওদের গা তো আরো ভারী হয়ে গেছে, তারা তো হাঁটতে পারতেছে না। তারপর দেখি সামনে একটা লোক মানে হারিকেন নিয়ে আসতেছে, কারণ তখন গ্রামে রাতের বেলায় গরু দেখার জন্য হারিকেন নিয়ে অনেকেই বের হয়। তো উনি বের হয়েছেন, তখন বলতেছে কি এটা কোন গ্রাম? হ্যাঁ, তো বলতেছে এটা লেওলাইপাড়া গোরস্থান, তোমরা এখানে কিসের জন্য? এবং যেখানে যেতে 3 থেকে 4 ঘন্টা লেগে, সেখানে আব্বুদের অলরেডি মানে মধ্যরাত হয়ে গেছে অনেক। তারপরে ওনারা বলছে এটা তো লেওলাইপাড়া গোরস্থান, তোমরা এখানে আসছো কেন? তো বলছে আমরা না মানিকনগর যেতে চাচ্ছি, কিন্তু আমরা কিছুতেই যেতে পারতেছি না। বলতেছে এটা তো উত্তরের সাইড, এটা তো দক্ষিণ, তোমরা এখানে আসছো কেন? বলতেছে কি দেখেন, আমরা তো যেতে পারতেছি না, আপনার কাছে তো হারিকেন আছে, আপনার যদি কষ্ট না হয় তাহলে আমাদেরকে একটু কি আগিয়ে দেবেন? তো বলতেছে কি দেখে কি তারা তো রীতিমতো কাঁপতেছে ভয়ে। বলছে ঠিক আছে, আপনাদের উপকারটা আমি করব। তারপরে তাদেরকে নিয়ে গিয়েছে হারিকেন সহ। আর এইসব জিনিস আলো দেখে অনেক ভয় পায়, তখন বাবাদের গায়ে একটু ইজি হয়েছে। তারপরে বাবারা আমাদের বাড়ির উঠোনে গিয়ে, আমার চাচা তো ওটা দেখছেন, দেখার পর অজ্ঞান হয়ে পড়ে গেছে, মানে উঠানে গিয়ে পৌঁছেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। তারপরে তার মুখে পানি টানি ঝাপটা দিয়ে তারপরে বলছি কি হয়েছে? বলে আমি একবার পিছনে তাকাইছিলাম, তাকাই দেখি এরকম লম্বা একটা মানুষ, মানে পাঞ্জাবি পরা, অনেক বড় তার দাড়ি এবং অনেক বড় চোখ করে আমাদেরকে ধরার অনেক চেষ্টা করতেছিল। আয়াতুল কুরসির আলোটা না থাকলে আমরা হয়তোবা বাঁচতে পারতাম না। এবং তাদের আমাদের বাড়িতে পৌঁছাতে সময় লাগছে, মানে ভোরের আজান পড়ে গেছে, 3-4 ঘন্টার রাস্তা, তাদের ভোরের আজান পড়ে গিয়েছে। তারপর থেকে আমার বাবা একটু হলেও বিশ্বাস করে যে আদৌ ভূত বা এরকম টাইপের কিছু আছে। ওকে, আচ্ছা, আমরা আবার কিছু এসএমএস যাব। থ্যাংক ইউ আমাদেরকে এই ঘটনাটা শেয়ার করার জন্য। তরুণ আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে এই মাত্র আমি যে আদমখোরের কাহিনীটা শোনানো হলো, সেই আদমখোরের একই রকম ঘটনা তার ভাইয়ের ক্ষেত্রেও ঘটেছে।
তরুণ ময়মনসিং থেকে লিখেছেন। তরুণ, আমি বলবো যে আপনার যে ঘটনাটা আছে সেই ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদেরকে ইমেল করবেন ডেফিনেটলি, নাম, ঠিকানা এবং ফোন নাম্বার জানাতে ভুলবেন না। আফসানা এবং তমাল লিখেছেন, ভাইয়া বাংলাদেশ পেল জয় আর তোমরা দেখাচ্ছ ভয়, অল দ্য বেস্ট ভূত এফএম। থ্যাংক ইউ, বেশ মিলে গেছে ব্যাপারটা যে বাংলাদেশ ছিনিয়ে নিয়ে আসতে পারে জয় আর ভূত এফএম আপনাদেরকে দিতে পারে যেটা সেটা ভয়। বাংলাদেশ জয় দিবে, আমরা ভয় দেব। রকিব লিখেছেন গুলশান থেকে, অনেক দিন আগে আমাদের বাসার সিঁড়িতে রাত 3:30 মানে 3:30টায় শুনতে পাই কেউ নুপুর পরে মানে নাচছে, এরকম শব্দ তিনি শুনতে পেতেন। এই পাশে কি আরো কোনো ঘটনা আছে রকিব? যদি থাকে তাহলে আমাদেরকে জানান, আমরা ইন্টারেস্টেড যে আপনার বাসায় নিশ্চয়ই মানে আপনি একদিনের ঘটনা বলেছেন, যদি মানে এরকম ঘটনা মাঝে মাঝে ঘটে বা অন্য কোনো ঘটনা থেকে আমাদের সাথে শেয়ার করবেন ডেফিনেটলি। শাহিন খুলনা থেকে লিখেছেন, খুলনা সোনাডাঙ্গা থেকে তিনি লিখেছেন যে ভাইয়া খুব মজা লাগছে আজকের শোটা, থ্যাংক ইউ সো মাচ। আমরা ট্রাই করছি আসলে, এবং মজা লাগার কোনো কৃতিত্ব আসলে আমাদের নেই, এই পুরোপুরি কৃতিত্বটা আপনাদের, কারণ যে ঘটনাগুলো আমরা পাই সেগুলো আপনাদের কাছ থেকেই পাই, আপনারাই পাঠান এবং সেগুলো আপনাদেরকে শোনাই। মানে এটা অনেকটা ওই যে মাছের তেলে মাছ ভাজার মতো। যাই হোক, আমরা মাছ বা তেল এই সমস্ত ব্যাপারে একটু এড়িয়ে চলি। এগুলো হচ্ছে আবার যে রূপকথার বা ভূতের গল্প যেগুলো, সেগুলোতে থাকে এরকম যে মাছ, তারপরে তেল, এই সমস্ত ব্যাপারে অনেক ঝামেলা আছে। ইব্রাহিম লিখেছেন যে উই আর অলওয়েজ উইথ বাংলাদেশ অ্যান্ড ভূত এফএম। ও মাই গড, আমি মানে খুবই 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 বেশি রকমের অনার্ড হলাম আমাদের ভূত এফএম টিমের সবাই যে আপনারা আমাদের সঙ্গে রয়েছেন, এবং আমরাও কিন্তু আপনাদের সঙ্গে রয়েছি, বাংলাদেশ টিমের সাথে রয়েছি। একটা দিকে মিল আছে, আপনারাও বাংলাদেশ টিমের দিকে, আমরাও বাংলাদেশ টিমের দিকে। নাফিস লিখেছেন যে আমার গার্লফ্রেন্ড আমার চেয়ে আপনাদের ভূত এফএম এর গল্প বেশি লাইক করে, তার মানে যারা আসেন এখানে, যারা আপনাদেরকে ঘটনাগুলো শোনান, সেই ঘটনাগুলো তিনি অনেক বেশি পছন্দ করেন। আপনিও পছন্দ করার চেষ্টা করুন, তাহলে পরবর্তীতে শেয়ারিংটা বাড়বে। যাই হোক, চলে যাব এবার একটা গানে। ইন দ্য মিন টাইম আমি বলবো যে আমাদের SMS করার নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর একটা গান শুনে আসবো। আজকে ভীষণ আনন্দের দিন, তারপরে অনেক দারুণ দারুণ সব গল্প আছে, আশা করছি একে একে সেই ঘটনাগুলো আপনারা সবাই জানতে পারবেন। চলুন একটা গান শুনে আসি। রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত এফএম। ঘড়িতে সময় 12:38। আর আমরা পাচ্ছি আপনাদের SMS। আর আমরা আরো যারা SMS করতে চাচ্ছেন বা এখন SMS করেননি, করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকে বলি যে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিবেন 9840 নাম্বারে। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, একে একে সেই ঘটনাগুলোতে আসবো। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনো আমাদেরকে 11 ঘোস্ট তারা আমাদের SMS করে বলেছেন যে সবাই মিলে তারা ভূত এফএম শুনছেন, থ্যাংক ইউ সো মাচ। এবং তিনি বলছেন যে সুমন ভাইয়ের গতবারের কাহিনী এখনো ভয় দিচ্ছে। ডেফিনেটলি আজকের কাহিনীগুলো আগামী সপ্তাহ পর্যন্ত ভয় দেবে, সেরকম আশা করব। আচ্ছা, আরেকজন আমাদের SMS করেছেন আমিনুল, তারপরে মোজাম্মেল এবং সাইমুম। তারা সবাই বলছেন যে উই আর ভেরি প্রাউড অফ বাংলাদেশ ক্রিকেট টিম। ওকে, বাংলাদেশ ক্রিকেট টিম আসলে আজকে ঝলসে উঠেছিল এবং তারা একটা মানে বিরাট কিছু দেখিয়েছে, সেটা আমরা অবশ্যই স্বীকার করি এবং আশা করছি সামনের দিনগুলোতে বাংলাদেশ এরকম অনবরত চমক দিয়ে যাবে আমাদেরকে, এবং আমরা নিরাশ হব না আশা করছি। যাই হোক, আমি আরো একটা ঘটনা আপনাদের সামনে জানাতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে ইমেইলেই পেয়েছি আমি। লিখেছেন যে ভাইয়া আমার নাম অন্তর এবং আমি মাদারীপুরে থাকি। ওকে, তো মাদারীপুর থেকে তিনি লিখেছেন, ভাইয়া আমি যে ঘটনাটা বলছি 1 ইয়ার আগে ঢাকার মিরপুরের একটা কলেজের কথা তিনি বলেছেন। সেই কলেজটা প্রাইভেট হোস্টেলে ঘটে যাওয়া একটি ঘটনা। তখন আমি সেই কলেজে 2nd ইয়ারে পড়ি অ্যান্ড আমি একটি হোস্টেলে থাকি। হোস্টেলে ঘটনাটি ঘটেছে। ওকে, তিনি বলেছেন যে যেহেতু আমরা প্রাইভেট হোস্টেলে থাকতাম তাই সেখানে রুলস থাকা সত্ত্বেও আমরা তেমন কেয়ার করতাম না। তেমন একটি রুলস হলো এক রুমের স্টুডেন্ট অন্য রুমে কোনো কাজ ছাড়া যেতে পারবে না, বাট আমরা এটি কেয়ার করতাম না। আমার রুম ছিল আমাদের আড্ডার কেন্দ্রবিন্দু। আমার রুমে আমার এক ফ্রেন্ড আজাদ, আমি এবং আমার একটা ফ্রেন্ড আজাদ থাকতাম। আমাদের বিল্ডিং ছিল 5th ফ্লোরে, আমার রুম ছিল 3rd ফ্লোরে।
আমার রুমে প্রতি রাতে আড্ডা হতো প্রায় 3টা থেকে 3:30 পর্যন্ত। আমরা প্রায় 10 জন 12 জন একসাথে আড্ডা দিতাম। তখন আমাদের কলেজে সামার ভ্যাকেশন চলছিল, তাই প্রায় স্টুডেন্ট রাতে ওদের বাড়িতে চলে গেছে, অল্প কয়েকজন ছাড়া। তো যথারীতি এক রাতে আমি এবং আরো 3 জন ফ্রেন্ড মিলে কার্ড খেলছিলাম। তখন প্রায় রাত 2:30 থেকে 2:45 হবে। এন্ড রাত যেহেতু অনেক হয়েছিল, তাই আমাদের কিছুটা ক্ষুধা লেগেছিল। তো আমরা সবাইকে বললাম কার রুমে কি খাবার আছে নিয়ে আয়, তারপর সেগুলো হচ্ছে এক জায়গায় করে খাওয়া হবে। এখন যে ঘটনাটা ঘটেছিল যে একজনের মধ্যে, তার নাম হচ্ছে তুমান। আচ্ছা, সে তুমান বলল যে তার রুমে খাবার আছে, আর আমরা ওকে বললাম যে খাবার নিয়ে আসতে, এবং খাবার আনতে ও রুমে গেল। রুম ছিল 2nd ফ্লোরে। তো চলে যাওয়ার পর আমি, শুভ এন্ড আজাদ কার্ড খেলা রেখে গল্প করা শুরু করলাম। প্রায় 20 মিনিট পার হয়ে গেছে, তুমান আসছে না দেখে আমরা ওর রুমে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমরা ভাবছি ওর রুমে ও একা আছে। তো আমরা ওর রুমে গেলাম, এন্ড গিয়ে আমাদের লাইফের মোস্ট হরেবল থিং এক্সপেরিয়েন্স করলাম। গিয়ে আমরা যা দেখলাম তা হলো তুমান ফ্লোর থেকে 1 ফুট ওপরে, তুমান ফ্লোর থেকে 1 ফুট ওপরে, এবং ওর সামনে কালো ছায়ার মতো সামথিং দাঁড়িয়ে আছে, এবং ওর গলা চেপে ধরে রেখেছে। এটি আমাদের দিকে একবার তাকালো, দেন জানালা দিয়ে লাফ দিয়ে চলে গেল। জানালাটা ছিল গ্রিল দেয়া, সো ইট ওয়াজ ইম্পসিবল যে কেউ একজন জাম্প করে থ্রু দ্য উইন্ডো চলে যাবে। তুমান আনকনশিয়াস হয়ে পড়ে গেল। এসব দেখে শুভ অজ্ঞান হয়ে গেল। শুভ ছিল একটু ভীতু টাইপের। আমি এবং আজাদ কিছুক্ষণের জন্য হ্যাং হয়ে গেলাম, এবং দেন আমি এবং আজাদ টিচার হোস্টেলের ম্যানেজারকে ফোন দিয়ে আসতে বললাম। অন্য কিছু ফ্রেন্ডকেও ডাকা হলো, এবং কিছুক্ষণ পর টিচার ম্যানেজার আসলেন, এবং তুমানের জ্ঞান ফিরে এলে তাকে আমরা জিজ্ঞেস করি যে কি হয়েছিল। তখন সে যা বলে তা হলো, যখন ও রুমে যায়, এই ঘটনাটুকু ভালো করে শুনবেন, যখন ও রুমে যায় তখন ও দেখে কেউ একজন ওর বেডে চাদর মুড়ি দিয়ে বসে কাঁদছে, এবং তুমান ভাবে এটি ওর রুমের নিউ রুমমেট, এন্ড ওর ঘাড়ে জাস্ট হাত রাখে। দেখে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সেটি ওর দিকে তাকালে দেখে একটি কালো ছায়ার মতো সামথিং, মানে মুখটা ছায়ার মতো হবে হোপফুলি, সেটাই তিনি বোঝাতে চেয়েছেন। এরপর এটি ওর গলা চেপে ধরে, এন্ড দেন ওর আর কিছুই মন নাই। পরে আমরা ওর রুমমেটকে খুঁজে পাই অন্য আর এক রুমে। সে আড্ডা দিচ্ছিল এমন অবস্থায়। সে ছিল আমাদের 1 ইয়ারের জুনিয়র, তাই সে আমাদের সাথে আড্ডা না দিয়ে অন্য একটা রুমে আড্ডা দিচ্ছিল। পরদিন স্যার হোস্টেলে মিলাদ পড়িয়ে দেন এবং রুমটি লক করে দেন। এরপর আমরা এলাকার লোকদের কাছে বাড়ি সম্পর্কে জানতে চাইলে তারা বলে সেটা হলো যে ওই রুমে একটি ছেলে ছিল যে সুইসাইড করেছিল। এরপর থেকে মাঝে মাঝে প্রবলেম হতো, তাই বাড়ির মালিক বাড়িটি সেল করে দেয়। ওই বাড়ির একটি কাহিনী আছে, তা হলো নেক্সট টাইম যে বাড়িটা কেনে তার মেয়েও একইভাবে সুইসাইড করে, এবং বাড়িটি অনেক দিন খালি থাকে। এন্ড দেন আমাদের স্যার তার বিজনেসের জন্য কম রেটে সেই বাড়িটা কিনে হোস্টেল বানিয়ে ব্যবহার করে। ওই জায়গা সম্পর্কে আরেকটা কাহিনী শুনি, তা হলো যে ওই বাড়িতে যেখানে বাড়িটি করা হয়েছিল 1971-এ সেখানে গণকবর ছিল। আচ্ছা, মিরপুর এলাকায় কিন্তু। এবং তিনি বলছেন যে আমার কয়েকটা কথা মিসিং হয়ে গেছে। তা হলো যে আমরা ছিলাম ওই হোস্টেলের ফার্স্ট ব্যাচ, এবং এনাদের জিনিস হলো যে রুমে যে ঘটনাটা ঘটেছে সেই রুমটা অনেকদিন খালি ছিল, এবং ঘটনাটা ঘটে প্রায় 1 থেকে 1.5 উইক আগে তুমান ওই রুমে যখন শিফট করে। ওকে, যাই হোক, আমার কাছে এই ঘটনা খুবই ইন্টারেস্টিং লেগেছে। হোপফুলি আপনাদের কাছে অনেক ইন্টারেস্টিং লাগবে। এবং আসলে জিনিসটা হচ্ছে কি যে আমি অনেকগুলো ইমেল এবারও পেয়েছি এরকম যে নিজেকে দেখা। আমি এই ব্যাপারগুলো না অনেকের সাথে ঘটেছে, এবং আমি এরকম অনেক মানুষকে চিনি যারা নিজেই নিজেকে দেখেছেন। এরকম ঘটনা কিন্তু ঘটে। সো আপনারও নিশ্চয়ই এরকম ঘটনা আছে। ঘটনাগুলো আমাদের কাছে শেয়ার করতে চাইলে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দেবেন 9840 নম্বরে। আর এই মুহূর্তে আমাদের আরো একজন গেস্ট রয়েছেন। এর আগেও আমরা তার কাছে অনেক ঘটনা শুনেছি। আচ্ছা, এর আগের সময়ের অভাবে হয়তো অনেক কিছু মিস হয়ে গিয়েছিল। আজকে তিনি বলবেন, আপনার নামটা একটু বলবেন।
আমি তপু, মিরপুর থেকে। মিরপুর থেকে। আচ্ছা তপু, আপনার আজকে যে ঘটনাগুলো আপনি শেয়ার করতে চান তার মধ্যে থেকে প্রথম যে ঘটনা সেটা মানে কি ঢাকাতেই ঘটেছিল নাকি অন্য কোথাও? হ্যাঁ, আমি যে ঘটনাটা শেয়ার করবো ওটা ঢাকাতেই। তবে ঘটনাটা বলার আগে একটু আগে যে আপনি ইমেলটা পড়লেন ওই সম্পর্কে আমি একটু কিছু বলতে চাই। শিওর, বলেন। তো আপনার কাছে যে মানে ইমেলটা আসছে ওটা বলা হয়েছে একটা হোস্টেলের কথা। তো ওইখানে কেউ হয়তোবা একাধিক ব্যক্তি সুইসাইড করছে। তো সুইসাইড জিনিসটা অ্যাকচুয়ালি কি, মানুষ যখন মানে মারা যায়, মানে অপঘাতী মৃত্যু যেটাকে বলা হয় আর কি, ওই অপঘাতী মৃত্যুটা এরকম হয় যে তার আত্মাটা চলে যায় না, তো হ্যাঁ থেকে যায় এবং ওটা অতৃপ্ত থাকে। তো যদি আপনি ভূতে বিশ্বাস করেন বা অলৌকিক কিছুতে বিশ্বাস করেন, কারণ অহরহ আমাদের সাথে আমাদের আশেপাশে হয়তো বা কারোর সাথে ঘুরতেছে এমন কিছু, তো যাই হোক, তো এই আত্মাগুলা দেখা যায় তখন অনেক সময়, বিশেষ করে যখন নির্জন সময় হয় আর কি, তো তখন দেখা যায় তাদের দেখা যায় অথবা তারা কখনো হয়তোবা কারোর সামনে পড়ে যায়। আমি কথাগুলো বললাম কারণ আমি যে ঘটনাটা বলবো আমার লাইফের, তো ওই ঘটনাটা এটার সাথে রিলেটেড। তার আগে আমি ছোট্ট করে একটা ঘটনা বলি। রেডিও ফুর্তিতে আমি যেদিন প্রথম আসলাম, তো সেদিন একটা ঘটনা বলি। হয়তোবা রেডিও ফুর্তিতে যারা আছে, যারা ভূত এফএম এর সাথে জড়িত, তারা হয়তোবা জানে না যে রেডিও ফুর্তিতে রাত জেগে অনেকগুলা মানুষ পাহারা দেয়, তাদের লাইফে অনেকগুলো ঘটনা আছে। তো সেদিন আমার সাথে আমার এক বড় ভাই তরু ভাই, যে এখন উপস্থিত স্টুডিওতে, আমরা দুইজন একজনের ঘটনা মানে শুনেছিলাম। তো ছোট্ট করে সেটা ঘটনাটা বলি, তারপর আমার ঘটনাটা আমি যাচ্ছি। তো রেডিও ফুর্তির নিচে নাইট গার্ড সে একজন, তো তার কাছে আগ্রহী আমরা জিজ্ঞেস করলাম, আচ্ছা চাচা, আপনি কখনো কি ভূত টুত কিছু দেখেন নাই, বা আপনার লাইফে এমন কোনো ঘটনা নাই, একটু শোনান আমাদের, একটু শুনি, যেহেতু আজকে ভূতের গল্প শুনতে আসছি বা বলতে আসছি, একটু কিছু শোনান। তো সে তার লাইফের একটা ছোট্ট এক্সপিরিয়েন্স বললো যে সে একদিন রাতের বেলা রাস্তায় হাঁটতেছিল, গ্রামের রাস্তায়, মানে সে তারা এক আত্মীয় বাড়ি থেকে খাওয়া দাওয়া করে রাতে ফিরতেছিল। তো সে তার সামনে একটা অদ্ভুত একটা প্রাণী দেখছে। ওটাকে আপনি বিড়ালও বলতে পারেন, আবার বিড়াল না বলে অন্য কিছু বলতে পারেন। বিড়ালের, কারণ বিড়ালটা ছিল ওটার সাইজের চেয়ে অনেক বড়, মানে সাধারণ বিড়ালের চেয়ে অনেক বড়। তো যাই হোক, এই ঘটনা আমি আর বেশি দূর যাব না, আমার এক্সপেরিয়েন্সে চলে যাই। জাস্ট আমি একটু নলেজ দিতে চাইলাম ভূত এফএমদের, যে আপনাদের আশেপাশে মানে ব্যাপারটা হচ্ছে কি যে এই যে প্যারানর্মাল ব্যাপার স্যাপার নিয়ে এক্সপেরিয়েন্স, এই ব্যাপারটা হচ্ছে কি যে আপনি যে কাউকে যদি জিজ্ঞেস করেন, মানে যে কোনো মানুষকে রাস্তায় দাঁড়িয়ে একদম স্ট্রেট যে কোনো মানুষ, যেটা প্রথম মানুষটা আপনার সামনে পড়বে, তাকে যদি বলেন যে আপনি এরকম কোন ঘটনা কি জানেন, হ্যাঁ সে জানে। মানে এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে যে ঘটনা জানে না, বা এরকম একটা ঘটনাও তার জীবনে, মানে নিজের জীবনে না হোক, তাদের পরিবার, তাদের ফ্যামিলি বা চারপাশের বন্ধু বান্ধব কারো জীবনে ঘটেনি বা তার কানে আসেনি, মানে ঘটনা কানে এসছে। হ্যাঁ, আমি আপনার সাথে একমত। আচ্ছা থাক, আর এই ব্যাপার নিয়ে আমরা কথা না বলি। ওকে। তো আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব, গত অনুষ্ঠানে আমি সুমন ভাইয়ের সাথে ওই ঘটনাটা শেয়ার করছি। তো সুমন ভাই আমাকে অনেকবার বলছে যে থাক, বলার দরকার নেই। তো তারপর আমি বলবো, তবে আমি লিসেনারদের রিকোয়েস্ট করবো, প্লিজ কাইন্ডলি এরকম কোন স্টেপ নিবেন না, কারণ হয়তোবা এটা আপনার লাইফের জন্য খুব খারাপ হতে পারে। তো যাই হোক, তখন আমাদের বয়স ছিল অনেক অল্প। তো অল্প বলতে এত অল্প না যে কোনো কিছু বুঝি না, মানে কেবল আমরা তখন মাধ্যমিক পরীক্ষা থেকে উত্তীর্ণ হয়েছি। হাতে অবসর সময় একদম মানে অফুরন্ত যাকে বলে, শেষ, মানে সেই সময় শেষ করা যায় না, এরকম একটা অবস্থা। সারাদিন ঘুরি ফিরি আড্ডা দিই, মানে দেখা যায় আড্ডা দিতেও তখন বোরিং লাগে। তো তখন আমাদের মধ্যে কিছু ফ্রেন্ড ছিলাম আমরা, যারা আমাদের এই প্যারানর্মাল জিনিসগুলোর প্রতি আমাদের আকর্ষণ ছিল। তো তার মধ্যে একটা ফ্রেন্ড ছিল, সে রনি। তো সে গুলশানেই থাকতো। তার বাসায় আমাদের বেশিরভাগ আড্ডা দেওয়া হতো। একদিন আমরা ঠিক করলাম যে আমরা চক্রে বসবো। আচ্ছা। তো হঠাৎ করে এমন, মানে অনেকদিন থেকে এমন করতেছে, হঠাৎ করে একদিন রনি বলল, আচ্ছা ঠিক আছে, আজকে আমার বাসা খালি আছে, তোরা আসতে পারিস। তো ওর বাসাটা ছিল ডুপ্লেক্স। তো আমরা একদিকে একদম কোনার একটা রুম, যে রুমটা স্টোর রুম হিসাবে ব্যবহার করা হয়তো এক সময়, তো ওই রুমটা বেছে নিলাম। ওই রুমের মধ্যে কোনো জিনিসপত্র নাই, আর তেমন একটা জিনিসপত্র নেই। তো তারপরও যা ছিল আমরা সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে ওই রুমে বসলাম। আমি চক্রে বসার নিয়মটা বলবো না, যতই আগ্রহী হোক লিসেনার, আমি চক্রে বসার নিয়মটা বলবো না, দরকার নেই। তো যাই হোক, এইটুক বলে রাখি যে চক্রে বসতে হলে অ্যাটলিস্ট 8 জন মানুষ লাগে, উভয় লিঙ্গের, মানে ছেলে মেয়ে। তো আমরা তো মেয়ে কাউকে পাইনি রাত্রেবেলা, যেহেতু তো আমরা ছেলেই ছিলাম সবাই। তো আমরা সবাই গোল হয়ে বসছি একসাথে। বসার পরে
চক্রের যে মানে নিয়মগুলা, ওই নিয়মগুলা ফলো করতেছি। তো সবার মধ্যে একটা কনসেন্ট্রেশন আনতে হয় যে মৃত মানুষের প্রতি বা মৃত আত্মার প্রতি। আর ঘরটাকে করতে হলো একদম মানে আলো শূন্য না এইরকম। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে বিশ্বাসটা রাখতে হয় যে হ্যাঁ মনের মধ্যে আসলে সেরকম কিছু ঘটবে, আত্মা বলতে একটা কিছু আছে বা ভৌতিক কোন একটা কিছু আছে, প্যারানর্মাল কিছু একটা আছে। তো যাই হোক, আমরা যখন সবাই একসাথে মানে এমন কনসার্ন হয়েছি, হওয়ার পরে হঠাৎ করে আমাদের ঘরের লাইট অফ হয়ে গেল। আচ্ছা, তো ফর ইউর কাইন্ড ইনফরমেশন, লাইট যেটা ছিল ওটা ছিল মোম। তো আর ঘরের জানলা টালনা সবকিছু বন্ধ ছিল, ওইখানে বাতাস ঢোকার কোনো প্রশ্ন। সাধারণত এরকমই হয়। মানে আমি যেটা বলবো যে প্রথমে দেখা যায় যে কেউ যদি লক্ষ্য করে তাহলে কোনো একজন, মানে এই ব্যাপারটা আমার জীবনেও ঘটেছে জন্য বলছি, মানে মোমের আলো হঠাৎ করে কাঁপতে শুরু করে, কোনো বাতাস ছাড়াই অকারণে কাঁপতে শুরু করে। আমরা যেভাবে বসেছিলাম মোমগুলো ছিল আমাদের পেছন সাইডে, একদম পেছন সাইডে, সুতরাং দেখা যাচ্ছিল না। গতবার যে সুমন ভাই বললো যে একটা ডিজাইনের কথা বললো যে ঘরের মেঝেতে আঁকা ছিল পেন্টাগ্রাম। তো এই পেন্টাগ্রাম, ওই চক্রে বসার জন্য একটা পেন্টাগ্রাম লাগে। তো যাই হোক, যেই চক্রে বসতে যাক না কেন, পেন্টাগ্রামটা ছাড়া চক্রে বসা যাবে না। তো আমরা যখন এভাবে বসছি, তো হঠাৎ করে বললাম তো লাইট অফ হয়ে গেল, মানে মোমগুলো নিভে গেল, এবং ঘরের মধ্যে মনে হচ্ছে কিছু একটা আছে, কিছু একটা আছে। আমাদের সবার হাতে হাত ধরা, মানে আমরা অন্ধকার, কিন্তু কেউ কাউকে দেখতেছি না বা অন্য কিছু, মানে জাস্ট আমরা ফিল করতেছি যে সামথিং ইজ হেয়ার, এরকম একটা কিছু একটা অস্বাভাবিক। তো হঠাৎ করে হুটুপুটি শুনতেছি যে মানে কারোর সাথে ধস্তাধস্তি হচ্ছে। তো আমাদের সাথে আরেকটা ছেলে ছিল, মানে আমাদের ফ্রেন্ড আসলাম, ও হঠাৎ করে মানে ভয়ে চিৎকার দিয়ে উঠছে। আচ্ছা। আর আসলামের পাশে ছিল রনি। তো বলতেছে যে রনি যেন কি হয়েছে। তো সাথে সাথে আমি উঠে লাইট অন করছি, রুমের লাইটটা অন করার পর দেখতেছি রনি সেন্সলেস মেঝেতে পড়ে আছে, সবাই মানে ছড়াই ছিটা চলে গেছে। আমার সাথে যার হাত ধরা ছিল এই পাশে তাদের দুজনের হাত আমি ছাড়ি নাই তখনও, মানে ওই অবস্থায় আমি তাদের নিয়ে উঠে লাইট অন করছি। আচ্ছা। তো যাই হোক, তো রনিকে নিয়ে আমরা ওর রুমে চলে গেলাম। ওর রুমে চলে যাওয়ার পরে ওর মুখে পানি ছিটা দিলাম। দেওয়ার পরে অনেকক্ষণ চেষ্টা করার পর ওর সেন্স ফিরে, এবং সেদিন ওর বাসায় কেউ ছিল না। এটা ছিল আমাদের জন্য সবচেয়ে মানে ভীতিকর। এবং আমরা যে 8 জন ছিলাম, 8 জন আমাদের লাইফে মনে হয় এত চরম ভয় কখনো পাই নাই। যে আমরা তখনও ফিল করতেছিলাম যে সামথিং ইজ হেয়ার, এবং আমাদের আশেপাশে কিছু একটা আছে, অদ্ভুত একটা কিছু আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা। এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা যেটা ছিল যে রনি তারপরে প্রায় 2-3 মাস হসপিটালে ছিল, এবং সে একজন সাইকিয়াট্রিস্টের আন্ডারে ছিল। আচ্ছা। সাইকিয়াট্রিস্টের বক্তব্য কি ছিল আসলে? সাইকিয়াট্রিস্টের বক্তব্য ছিল যে সে যখন মানে তাকে আমরা বলছি যে আমরা এমন চক্রে বসছিলাম, তো সে বলতেছে তার বক্তব্য, মানে সে তো বলবে, সে তো এইসব প্যারানর্মাল ব্যাপার না, সে তার কাছ থেকে আশা করা যায় না। সে বলতেছিল এইভাবে যে যখন আমরা এইভাবে একসাথে 8 জন বসছি এবং 8 জনের একটাই চিন্তা ছিল, তো একজনের সাথে যখন আরেকজন চিন্তা এরকম হয়, তখন একজনের সাথে আরেকজনের চিন্তা মিল হয়ে গেলে তখন ওটা যে কোনো যার মন একটু দুর্বল বা যার মানে কি বলবো, যার ব্রেন এইসব চাপ সহ্য করতে পারে না, তার উপরে এটার প্রেশারটা সবচেয়ে বেশি পড়ে। তো সে বলতেছে যে রনি ছিল আমাদের মধ্যে সবচেয়ে দুর্বল মনের দিক থেকে। তো সে এই জিনিসটা এতই বেশি বিলিভ করে ফেলছিল যে সে মনে করতেছিল আসলে ওইখানে একটা কিছু আছে, এবং সে এটা ওর উপরে ভর করছে। এবং চক্রে বসার মূল কথা হলো একজন মিডিয়া লাগে ওইখানে, যার উপরে আত্মাটা ভর করবে। রাইট। তো সাইকিয়াট্রিস্ট তারপরে মানে দীর্ঘ 3 মাসের মতো তাকে তার আন্ডারে রাখা হয়েছিল। রনি এখন ইংল্যান্ডে আছে, দেশে নাই। এবং ওর মধ্যে ও ছিল খুব হাসি খুশি একটা ছেলে, ইভেন কি এখন ওর সাথে আমার যোগাযোগ হয়, কিন্তু আগের মতো সেই প্রাণ উচ্ছ্বাস ওর মধ্যে নাই, আমি এখনো খেয়াল করি। এবং আমাদের সাথে যারা ছিল আর বাকি 6 জন, রনি আর আমি বাদে আর বাকি 6 জন, তারা সবাই আর কেউ মানে বুদ্ধিটা ছিল আমার চক্রে বসার। অ্যাকচুয়ালি জিনিসটা মানে এই ব্যাপারে আমার একটু কৌতূহল বেশি। তো ওরা আর কেউ আমার সাথে সেভাবে আর যোগাযোগ করতে চায় না, বিশেষ করে রাতের বেলা। হ্যাঁ, সেটা খুবই ন্যাচারাল। এবং ব্যাপারটা আসলে সত্যি কথা বলতে কি আমার কাছে এটা মনে হয় যে কোন একজন আত্মা নিয়ে আসলাম, ঠিক আছে, মানে আমরা ওই সময় যে ওইজা বোর্ড ব্যবহার করি আসলে রাসেল ভাই, উইজা বোর্ড জিনিসটা আমি উইজা বোর্ড জিনিসটা নিজে মানে ব্যবহার করে দেখছি। উইজা বোর্ড জিনিসটা আসলে আর কিছু না, ওটা যে ব্যবহার করে তার উপরে ডিপেন্ড করে। না, ব্যাপারটা হচ্ছে যে এখন যেটা হয় যে এটা একটা বাণিজ্যিক দিক থাকতেই পারে, বা বাণিজ্যিক দিক হয়তো আছে। আমি সেই প্রসঙ্গে একেবারেই যাব না। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ওইজা বোর্ডে বা যেভাবে হোক না কেন আমরা আত্মা নামালাম,
ভালো কথা, খুবই ভালো কথা। হয়তো নামলো, কোনো একটা আত্মা এসে নামলো, আমরা ডাক দিলাম, খুব অন্তর থেকে ডাক দিলাম, বিশ্বাস করলাম কেউ একজন আসবে, আসলো। তারপরে কি করবেন আপনি যদি সে যেতে না চায়? এটারও একটা নিয়ম সে আছে। বলল যে আমি নামছি, আমি যাব না। হ্যাঁ, এটারও একটা নিয়ম আছে। যেমন সবাই যখন হাত ধরে বসে, তো এটা নিয়ম হলো যখন আত্মাটা একজন মিডিয়ার উপর ভর করবে সাধারণত, তো যখন ভর করবে তাকে যা জিজ্ঞেস করা হবে হয়তোবা তার সে উত্তর দিবে অথবা দিবে না, তার ইচ্ছার উপর ডিপেন্ড করে। আর তাকে চলে যায় মানে তারে যখন সরাই দিতে হবে তখন সবার হাত ছেড়ে দিতে হবে, সবাই হাত ধরে বসতে হয়, ওইখানে হাত ছেড়ে দিতে হবে এবং ওইখানে ছেড়ে দেওয়ার পর ওই যে জায়গাটা থাকে ওই জায়গাটা পুরোপুরি পরিষ্কার করে ফেলতে হবে এবং প্রত্যেকেরই পরিষ্কার হইতে হবে ভালোভাবে। বুঝলাম, মানে তারপর যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, সেই অ্যাক্সিডেন্ট ঘটলে সেটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট ঘটে। এই যে অ্যাক্সিডেন্ট তো ঘটছেই। সেটাই, আমি সেটাই বললাম যে এই ব্যাপারটা নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা বা যারা চায় করতে, তাদেরকে আমি এটা নিয়ে এখনো পরীক্ষা, এখন যারা চাচ্ছে তাদের কথা বলতে পারি না, তবে এটা নিয়ে কিন্তু এখন ব্যাপক হারে পরীক্ষা চলতেছে এবং আগেও চলছে। একদম, এবং সবসময় মানুষের এই ব্যাপারটা নিয়ে অনেক অনেক বেশি রকমের আগ্রহ, সেটা আমরা জানি, কিন্তু কিছু কিছু ব্যাপার নিয়ে আগ্রহ না থাকাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করব। রাসেল ভাই, একটা জিনিস ইমাজিন করেন যে ঘরের মধ্যে 8টা ছেলে যাদের 15 আপ হয় নাই, 8টা ছেলে বসে আছে অন্ধকার, তার মধ্যে একটা ছেলে হঠাৎ সেন্সলেস হয়ে পড়ে গেছে, কোন একটা শব্দ শোনা যাচ্ছে, ঘরের মধ্যে আলো অফ হয়ে গেল, কি অবস্থা? আমি সেটাই বললাম। আমার কাছে যেটা মনে হয় যে, আচ্ছা, এহসান আমাদের SMS করেছেন, আমি দেখতে পাচ্ছি এহসান SMS করে বলছেন যে, তিনি বলছেন যে আমরা ভৌতিস্টকে খুব মিস করছি, আমি আমার ভাই ইভান, কাজিন ছোটন সবাই মিলে রেডিও শুনছি, থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। আর হায়দার আমাদের SMS করেছেন, হায়দার SMS করে বলছে, আচ্ছা, হি ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আচ্ছা, এবং তিনি বলছেন যে মানে তিনি আমাদেরকে শুনছেন, থ্যাংক ইউ হায়দার আমাদেরকে শোনার জন্য। উর্মি লিখেছেন যে রাজশাহী থেকে, যে আজ আমি এত আচ্ছা, তিনি লিখেছেন যে এই তো ভয় দেখাও কেন ভাইয়া, আচ্ছা, এই তো না হয়ে ব্যাপারটা হবে হয়তো এত ভয় দেখাও কেন। আচ্ছা, যাই হোক, যে আমাদের কাজ সেটা আমরা দায়িত্বের সাথে পালন করছি, আশা করছি। আর আপনার যে কাজ সেটা আমাদেরকে শোনা সবসময়, সেটা আপনি শুনছেন, আপনার কাছেও আপনি দায়িত্বের সাথে পালন করছেন, সেজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সৌরভ লিখেছেন খুলনা থেকে যে ভাইয়া, আচ্ছা, আদম খোরের কথা আমি আগেও শুনেছি, তার মানে ব্যাপারটা দেশে যে অনেক পাওয়া যাচ্ছে, উইটনেস পাওয়া যাচ্ছে এটার। সো বুঝতেই পারছেন যে ঘটনাগুলো ঘটে, ঘুরে ফিরে সেই ঘটনাগুলোই ঘটে বারবার করে, সেই ঘটনার মধ্যে থেকে আমরা হয়তো মানুষগুলোকে আলাদা পাই বা পরিস্থিতিটা একটু বদলে যায়। আচ্ছা, এইরকমই আরেকটা ঘটনা আমি একটু পড়ে আপনাদেরকে শোনাতে চাই। আর সেটি হচ্ছে যে তিনি লিখেছেন, হ্যালো ভাইয়া, আমি মোবারক, আমি চট্টগ্রামের আগ্রাবাদের TNT এলাকায় থাকি। আমার জীবনে একটা ভয়ানক ঘটনা আছে। ঘটনাটি 2009 সালের। আমরা যেখানে থাকি সেখানে একটি স্কুল আছে। স্কুলের পেছনে একটু ঝোপঝাড়পূর্ণ ছিল, রাতের বেলায় কেউ ওই জায়গায় যেত না, বাট লোডশেডিং হলে আমরা বন্ধুরা সবাই মিলে আড্ডা দিতাম। একদিন আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম, তখন রাত 9টা বাজে, লোডশেডিং ছিল। তখন হঠাৎ আমরা দেখতে পেলাম স্কুলের জানালাগুলো সব একটা একটা করে নড়ছে, মনে হচ্ছে কেউ জানালাগুলো হাত দিয়ে বাড়ি মারছে আর দৌড়ে আমাদের দিকে আসছে, কিন্তু ওই জায়গায় আমরা ছাড়া কেউ ছিল না। হঠাৎ তাকিয়ে দেখলাম দূর থেকে প্রচুর লম্বা কালো ধরনের চেহারার কি একটা আমাদের দিকে এগিয়ে আসছে। তা দেখে আমরা সবাই ভয়ে পালিয়ে যাই, কিন্তু আমাদের এক বন্ধু সাহস করে বসেছিল। কিছুক্ষণ পর আমরা সেখানে গিয়ে দেখি আমাদের বন্ধুটি অজ্ঞান অবস্থায় পড়ে আছে, তার মুখ দিয়ে লালা পড়ছিল, এবং যখন তার জ্ঞান ফিরে আসে তখন আমরা ওকে ওই ঘটনা সম্পর্কে কিছু জিজ্ঞেস করেছিলাম, বাট সে কিছু বলেনি আমাদেরকে। এর কয়েক মাস পরে আমার বন্ধুটি মারা যায়। এরপরেও আমাদের সাথে এরকম অনেক ঘটনা ঘটেছে। বাকি ঘটনাগুলো আমরা জানতে চাই, সেই জন্য আপনাকে ইমেইল করতে হবে। নিশ্চয়ই আমাদের ইমেইল করার নিয়মটি আপনি জানেন। তারপর যদি না জেনে থাকেন তাহলে বলবো যে bhutfm@radiofurti.fm এ আপনি আপনার মূল্যবান ইমেলটি পাঠিয়ে দিন, অবশ্যই নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। ফোন নাম্বারটি এমন ফোন নাম্বার পাঠাবেন যে ফোন নাম্বারে আপনাকে পাওয়া যাবে বা রিচ করা যাবে। যাই হোক, আমরা একটা ছোট্ট ব্রেক নিব, ব্রেক নিয়ে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। স্টে টিউন টু রেডিও ফুর্তি, কোথাও যাবেন না। আর SMS করার নিয়মটা হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিবেন 9840 নাম্বারে। আর চেষ্টা করবেন SMS এর সেই ছোট্ট জায়গার মধ্যে ছোট্ট করে যদি কোনো একটা ঘটনা আপনি আঁটিয়ে ফেলতে পারেন তাহলে তো খুবই ভালো। চলুন একটা গান শুনে আসি। ঘরে বাইরে কাজের ফাঁকে শুনছি সবাই রেডিও ফুর্তি, আনন্দ আর উৎসবে সব সময় রেডিও ফুর্তি।
কে 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 ভাই ভূত এফএম। রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছি রাসেল, চলছে ভূত এফএম। ঘড়িতে সময় 1:14 আর পাচ্ছি আপনাদের এসএমএস। কিছু এসএমএস পড়ে ফেলি। আমাকে তাজিব এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে আমার কাজিন ফাহিম হুসাইন একসাথে ভূত এফএম শুনছি, লাইট অফ করে খুব ভয় লাগছে। মানে আপনারা একদম পরিবেশ তৈরি করে ফেলেছেন, সুতরাং ভয় লাগাটা খুবই স্বাভাবিক। আচ্ছা, হুসাইনের বাড়ি মহেশখালীতে, আর ওর অনেক ইন্টারেস্টিং স্টোরি আছে। যে সমস্ত ঘটনাগুলো আছে সেগুলো আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন ইচ্ছা করলে bhuthfm@radiofurti.fm এ ইমেল করে। আর এখন আপনারা যারা এসএমএস করছেন তাদেরকে বলি, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে পারেন 9840 নম্বরে। আচ্ছা, আমাকে ক্রিকেট বাবা এসএমএস করেছেন। ক্রিকেট বাবা এসএমএস করে বলেছেন যে রাসেল ভাই আরেকটু পরে তার হার্ট অ্যাটাক হয়ে যাবে, এরকম একটা ব্যাপার তার ঘটছে, মানে বেশ ভয় পাচ্ছেন তিনি। অলরাইট, আমার মনে হয় যে খুব বেশি যদি ভয় পান তাহলে না শোনারাই ভালো। আস্থা লিখেছেন আমাকে যে আমার অনেক 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 ভয় লাগছে, আজ রাতে আর ঘুমাতে পারবো না। না, ভূত এফএম শোনার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে একদম মাথা থেকে সবকিছু ইরেজ করে ফেলতে হবে, নাহলে পরের সপ্তাহে আর শুনতে পারবেন না। কারণ আজকে যদি রাতে না ঘুমান তাহলে কালকের অনেক কাজের ক্ষতি হবে, তাই না? মিজান লিখেছেন পাবনা থেকে, ভাইয়া আমাদের বাড়ি একটি তাল গাছ আছে এবং সেই তাল গাছে নাকি মাঝে মাঝে তার ছোট বোন কিছু একটা দেখতে পান, বেশ ভয়ঙ্কর সেটি। শেলি লিখেছেন যে আজকে আমরা 4 বোন, আমাদের ভাগিনা একজন আছে সঙ্গে এবং তারা সবাই মিলে একসাথে আমরা ভূত এফএম শুনছি, অনেক ভয় লাগছে। অলরাইট। অভি লিখেছেন চিটাগং থেকে যে ওয়েস্ট নিউ মার্কেট চিটাগং, আমি আজ 50 জনকে এসএমএস করেছি ভূত এফএম শোনার জন্য। থ্যাংক ইউ আমাদের পাবলিসিটি করার জন্য। মিষ্টি লিখেছেন খুলনা থেকে যে সব ছাড়তে পারি বাট বাংলাদেশের ম্যাচ আর ভূত এফএম ছাড়তে পারি না। ওকে, সো আমরাও আপনাদের ছাড়া আমাদের ভূত এফএম শুরু করতে পারি না, সো স্টে টিউনড। ওকে। আর ইসরাইল আমাদের আচ্ছা আজরাইল হবে এটা মনে হয় না, আজরাইল আমাদের এসএমএস করেছেন যে রাসেল ভাই আমি আর আমার ছোট ভাই ভূত এফএম শুনছে। আপনার ছোট ভাইয়ের নামটা কি ভাই জানি না আমি, অবশ্য আজরাইলের কোনো ভাই ব্রাদার আছে বলে শুনি নাই। আচ্ছা, সে খুব ভয় পাচ্ছে এবং খুব এনজয় করছে, আপনার চেয়ে বেশি ভয়ঙ্কর আর কেউ নাই। আচ্ছা, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে একটা আমাদের কাছে, মানে আমরা সবসময় দেখি যে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে বিভিন্ন সময় আপনারা ইমেল করেন, কোনো কোনো সময় সাউন্ড ফাইল পাঠান রেকর্ড করে, আমরা অ্যাপ্রিশিয়েট করি এবং এত কষ্ট করে যে আপনারা আমাদের সঙ্গে আছেন, আমাদেরকে এরকম ভাবে উৎসাহিত করছেন এবং এসএমএস সবার হয়তো পড়তেও পারছি না, তারপরে অসংখ্য এসএমএস যে আপনাদের কাছ থেকে পাচ্ছি, আসলে এটাতে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের কাছে একেবারেই নেই। মানে কিভাবে কি করতে কৃতজ্ঞতা জানাতে হয় সেটা আমরা জানি না। সিফাত আমাদের এসএমএস করেছেন বরগুনা থেকে, আবিদা এসএমএস করেছেন আমাদেরকে, জুই এসএমএস করেছেন বাবু খুলনা থেকে এবং তিনি বলছেন যে তিনি আজ বলছেন যে আমি এবং আমার এক বন্ধু জুম্মার নামাজ শেষে কবর জিয়ারত করতে যাই। জিয়ারত শেষে আমার মনে হলো কে যেন কামড় দিল, তারপর আচ্ছা ঠিক এসএমএসটি পুরোপুরি আসে নাই, এই পর্যন্ত সে শেষ হয়ে গেছে। আরেকটু ছোট করে লিখলে ভালো হয়। আচ্ছা, বেলাল আমাদেরকে লিখেছেন এবং বেলাল আমাদের কাছে জানতে চাচ্ছেন যে পেন্টাগ্রামটা কি। পেন্টাগ্রামটা যে আমরা স্টার আঁকি না, এরকম একটা জিনিস আর কি। এটা দেখিয়ে বোঝাতে পারলে আরো বেশি ভালো হতো। আমরা যেভাবে স্টার আঁকি আর কি, প্যাঁচ দিয়ে যেভাবে টান দিয়ে এক টান দিয়ে যেভাবে স্টার আঁকা যায় আর কি। আপলু আমাদের লিখেছেন যে আমার অনেক ভয় লাগছে এবং বাথরুমে মিরর আছে তাই বেশি ভয় পাচ্ছি। হ্যাঁ, বাথরুমে মিরর আমি যেটা সাজেস্ট করব, যদি যারা ভয় পান, বেসিক্যালি ভয় পেলে মানুষ অনেক সময় ভুলও দেখে ফেলে, সো যারা ভয় পান তারা বাথরুমে ঢোকার সময় অবশ্যই আয়নার দিকে তাকাবেন না। কারণ আয়নার দিকে তাকিয়ে যদি একটু এলোমেলো কিছু দেখে ফেলেন তাহলে সত্যি আপনার মাথার মধ্যে একটা জিনিস ঢুকে যাবে যে হয়তো আসলেই ভয়ঙ্কর কিছু আপনার বাথরুমে আছে। সেটা নাও থাকতে পারে, ভয়ের কারণেও সেটা পুরোপুরি হতে পারে। এছাড়াও আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি যে মালিহা বলছেন যে ভাইয়া আজকে সব স্টোরি শুনে আমার সাহস আগের চেয়ে অনেক বেড়ে যাচ্ছে। ওকে, তাহলে তো ভালোই। এবং তবে অতি সাহসী হওয়া আবার ঠিক হবে না আমার মনে হয়। তবে যেটা হলো যে আমার কাছে ভালো লাগছে যে একজনের সাহস আমরা বাড়াতে পেরেছি, মানে অ্যাটলিস্ট। তো আমরা এখানে একটা ঘটনায় যাব এবং ঘটনার পরে আবারও ফিরে আসবো। আপনাদেরই পাঠ্য ঘটনা একটা সাউন্ড ফাইল পেয়েছি আমরা, সেই সাউন্ড ফাইলটা আমরা একটু শুনে আসি।
আমি মোহিত, নেক্সট বেস স্টুডেন্ট। আমি যে ঘটনাটা বলবো এটা বেসিক্যালি একটা গ্রামের। আমার নানু বাড়িতে বরিশালে। একদিন আমি একটু দেরিতে ঘুম থেকে উঠছিলাম, প্রায় দুপুরের দিকে। আমাদের পাশের বাড়ির পাশে যে পুকুরটা আছে যেটা আমাদের, সেখানে মাছ ধরা হচ্ছিল। আমরা সবাই খালুরা একসাথে গেছিলাম। বাড়িটা এমনি হইচই মানে একা একা থাকে, তো আমরা গেলে একটু হইচই করি। তো মাছ টাছ ধরতে গেছিল সবাই দুপুরবেলা। আমি ঘুম থেকে উঠে দেখি জানলা দিয়ে যে পাশে মাছ টাছ ধরতেছে। ওকে, আমি একটু নাস্তা খেলাম। খেলার পর হঠাৎ করে আমাদের যে মেইন ডোর, বাড়ির উঠানে একদম পরে দরজাটা নক করতেছে, চলে কেউ নেই এখানে আশেপাশে। আমি বললাম কেউ নাই, আমি দরজাটা খুললাম। শাড়ি পরে, সাধারণ শাড়ি পরা, সে আমার দিকে তাকায় বললো, বাবা তোমার বাসা বটি আছে? ও বাবা, বুঝতে বটি কেন? বললো যে, আমি বললাম যে আছে, আপনি কে? তো বললো যে আমি সালেহা, তোমার নানুর বান্ধবী, তুমি তাকে বললে হবে একটু বইটা দাম পাশের বাড়িতে। তো আমাদের নেইবারের নাম বললো রতন চাচা, তার নাম বললো না, আচ্ছা ঠিক আছে ভালো। তো দিয়ে দিন, আমি বলে টপে তখন আমি বইটা নিয়ে আসলাম। আমরা যে আনো বাবা এটা বললো, গিয়ে আনলাম, আয়না দিলাম তাকে। তো বোধ হলো বাসায় হাঁস আছে, তো হাঁস খাইতে অনেক মজা, অনেকদিন হাঁস টাস খাই না, কালকে রাতে হাঁস টাস। আচ্ছা ঠিক আছে, না আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দেম বেসিক্যালি, সে নিজে বললো। তো গেল সে বাসায়, মানে বাসা দিয়ে গেছে নাকি আমি জানি না, জাস্ট চলে আসছি। আমি তারপরে বিকালবেলা ভাত টাত খাচ্ছিলাম, ওই সময় নানু কি কারণের জন্য বড়িটা খুঁজতেছিল। সেই সময় আমি বললাম এই ঘটনা যে সালে আসছে। নানু না শুধু, আমাদের বাড়ির যারা সবাই ছিল সবাই একসাথে আমার দিকে তাকাইলো। I was like scared. So তারা মানে বলতেছে যে she was dead 1.5 years ago and she was really a friend of my নানু। তো ঠিক আছে, এই ঘটনা শুনে না নানু তাড়াতাড়ি ওই বাসায় গেল, গিয়ে এই ঘটনাটা বললো। তারপরে বললো যে বডি পাচ্ছে না, বডি নিয়ে গেছে। তারা গিয়ে বলে যে আমাদের বাসায় তো বডি আছে আপনার, তা আমরা বিকালে দিতে যেতাম। বডিটা আগে গেল কিভাবে? ইফ there is no one, তো বডিটা কিভাবে গেল? ঠিক আছে, I was not really scared because আমাকে ওই সব ভূত দেখে চলে গেছে। I did not even get it, so it was quite funny to me. আমি হাইসা বলে বেড়াইছিলাম। That was not the ভয়ের part. The ভয়ের part is afterwards. এরপর একদিন রাতের বেলা আমরা সবাই গল্প করতেছি সন্ধ্যার দিকে, একটু পানিতে কি যেন পড়তেছে, চপাত করে কি যেন পড়তেছে রাতের বেলা, মানে বড় চাঁদ, পূর্ণিমা রাত। তো আমরা সবাই একসাথে, খালু টালু যারা আছে সবাইকে নিয়ে নামলাম। আমরা চায়ের খালু, আমি সবার বড়, মানে আমি আমার বড় বাইক না সবার, আমার খালুদের নিয়ে নামলাম। গিয়ে দেখি লাস্ট টাইমে একটা মহিলা, সে বারবার জাল উঠাচ্ছে, পানির মধ্যে হাত ডুবে জাল উঠাচ্ছে, মাছ ধরার জালটা উঠাচ্ছে, কিন্তু সে তো জাল ফালাচ্ছে না, একটার পর একটা জাল উঠাচ্ছে, ঝাঁকে ঝাঁকে মাছ উঠাচ্ছে আমাদের পুকুর থেকে, আমাদের না জিজ্ঞেস করে। তো ওই সময় আমাদের সবার একটা ফিলিং এসেছিল সামথিং ইজ প্রেসিং আওয়ার হার্ট, সামথিং ইজ প্রেসিং আওয়ার হার্ট। আমি ঠিকমতো দেখতে পাচ্ছিলাম না চেহারাটা দেখার জন্য তাড়াতাড়ি আমার মোবাইলে ক্যামেরাটা অন করলাম। ক্যামেরাটা অন করে জুম করলাম, ভিডিও শুরু করছি জুম করে, হুট করে ক্যামেরা মানে মোবাইলটা অফ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তো আমি কালুদের বললাম চলেন দেখি কে নাকি। তো দূরে যত যাচ্ছি তো ততটাই আমার মনে হচ্ছে যেন আমার বুক মানে আমার হার্টটাকে প্রেস করে ধরছিল। যাই হোক, এটা আমি বলিনি। তো একটু পর দিয়ে মানে সে দৌড় দিল উল্টা দিকে, আমরা চারজনই দেখতেছি আমি ঘটনা জিনিসটা, যে সে উল্টা দিকে দৌড় দিল। ঠিক আছে, তো সে যাওয়ার পরে এই কথাটা আমরা জানতে পারলাম যে আমাদের চারজনের বুকে প্রেস করতেছিল কি জন্য, উই ওয়ার নট গেটিং। আচ্ছা ঠিক আছে, তারপরে আমি মোবাইলটা অন করলাম, অন করে দেখি যে সবই ঠিক আছে, পানি নড়তেছে, কিন্তু সেই মহিলাটাও নেই, কিচ্ছু নেই, কিন্তু কিছু যেন ইয়ে করা যাচ্ছে, মানে সামথিং ইজ মুভিং দ্য ওয়াটার, এটা বোঝা যাচ্ছে। আর আমার লাস্ট যতটুকু মনে আছে, দ্যাট ওম্যান, যাকে আমি বইটা দিছিলাম, আর যে মহিলাটা আমাকে যে মহিলার সাথে পানির এখানে দেখা হয়েছে পুকুরে, was the same lady, quite beautiful and remarkable একটা চেহারা। তারপরে সেটা গেল, তারপরে ঢাকায় আসার পরে আমি একটা জিনিস ফেস করতেছিলাম, দ্যাট ইজ কে যেন আমার কানে একটু পর ফু দেয়, মনে করেন 1-2 সপ্তাহ পর অল অফ আ সাডেন হঠাৎ করে কে যেন একটা কানে ফু দেয়, এরকম প্রায় পাই। এরপরে আর একটা জিনিস যেটা মানে ওয়ালের সাইডে সামওয়ান ইজ পিপিং এট মি, মানে কে যেন আমার দিকে তাকায় থাকে, মানে আমার উকি মানে আমার দিকে, আমি তাকাই অ্যাজ ইফ সে সরে যায়, এরকম এখনো হচ্ছে। I don't know why is this so. I did not speak about this to my parents, but still I'm not getting it. Is it something to get scared? I don't know. Loudest.net.
and we don't know as well. সো যাই হোক, আপনারা যারা এসএমএস করছেন সেই নামগুলো আমি একবার পড়তে চাই। আমাকে এসএমএস করছেন, আমি দেখতে পাচ্ছি যে লেডি ড্রাকুলার বান্ধবী এবং সিহাত আমাকে উত্তর থেকে এসএমএস করেছেন। এসএমএস করে তিনি বলেছেন যে আচ্ছা, শাহিদ আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন জয় ফ্রম সিলেট। তিনি আমাদেরকে এছাড়াও অনি এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন ভূত পার্টনার, এসএমএস করেছেন সেতু, এসএমএস করেছেন আমাদেরকে প্রীতম সোহানা, আমাদেরকে আলামিন এসএমএস করেছেন বরিশাল থেকে, নোভা এসএমএস করেছেন এবং নোভা বলছেন যে আমার ছোট কাজিন লিবিয়া এভরি ফ্রাইডেতে আমাদের বাসায় আসে শুধু ভূত এফএম শুনতে। আচ্ছা, লাবিবা হচ্ছে নাম, সে ভূত এফএম শুনতে আসে। ওকে, সাকিব লিখেছেন আমাদেরকে, এসএমএস করেছেন সাকিব। সানি এসএমএস করেছেন আমাদেরকে তানভীর এবং আমাদেরকে আরো অনেকে এসএমএস করেছেন। দেখতে পাচ্ছি যে এসএমএস করেছেন জিকো, তিনি হচ্ছে ওল্ড ডিওএইচএস থেকে এসএমএস করেছেন। তিনি বলছেন যে দেয়ার আর ফিউ প্লেসেস ইন ঢাকা যেখানে গণকবর দেয়া হয় এবং পিপল আর স্টিল লিভিং দেয়ার অ্যান্ড দে ক্যান সি, মানে এরকম অনেক উল্টাপাল্টা জিনিস। সো এরকম ঢাকাতে অনেক জায়গাতে এরকম কিছু আছে। তো ঢাকার যারা আছেন তাদের জন্য তো আমাদের স্টুডিওতে আসাটা অনেক ইজি। সো মানে আপনারা যদি শেয়ার করেন এবং আপনারা যদি আগ্রহী হন, ডেফিনেটলি আপনারা আমাদের স্টুডিওতে সবসময় ইনভাইটেড। রনি আমাদের এসএমএস করেছেন এবং রনি বলেছেন যে কালকে সকালে মিররে আমার পিকচার দেখতে পেয়েছি। আচ্ছা, অলরাইট, আমি ঠিক বুঝলাম না এসএমএসটা ভাইয়া। আমি কাল সকালে মিররে আমার পিকচার দেখতে পেয়েছি, মানে হোয়াট ডাজ ইট মিন? ফয়সাল আমাদের এসএমএস করেছেন উপশহর থেকে, তিনি লিখেছেন যে ভাইয়া থ্যাঙ্কস ভয় দেখানোর জন্য। ওকে, ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এছাড়া আমাদের এসএমএস করেছেন আমাদেরকে রাফসান শান্তিনগর থেকে, এসএমএস করেছেন রাফিদ। এছাড়াও আমাদের এসএমএস করেছেন সন্ধ্যা, এসএমএস করেছেন ঘোস্ট রেইডার। আচ্ছা, এসএমএস করেছেন আমাদেরকে সাদিকুল ময়মনসিং থেকে, এসএমএস করেছেন আমাদেরকে জাবেদ, উজ্জ্বল এবং টিপু, নিক্সন, সাগর, দেলোয়ার, সানি সহ আরো অনেকে। আমরা আরেকটা ঘটনায় যাব। আমাদের প্রথম যিনি আমাদের আজকের গেস্ট ছিলেন তার কাছে আবার ফিরে আসছি। আপনার ঘটনাটা একটু বলবেন। আরেকটা ঘটনা আপনার ছিল, আরেকবার নাম বলবেন, কারণ রেডিওতে চেহারা দেখা যায় না, নামেই পরিচয়। আমি তরু জামান, মিরপুর কাজীপাড়া থেকে। আসলে ঘটনাটা আমার বাবার মুখে শোনা, তার বাবা মানে আমার দাদার ঘটনা। সে ঘটনাটা প্রত্যক্ষ করছে। যে সময়টা ছিল যে 52 কিছু পরে, 1952 সালে কিছু পরে, যে আমাদের গ্রামে স্টিল নাও বিদ্যুৎ নাই, কোন ধরনের টাউন ফ্যাসিলিটিস নাই। গ্রামে, আমার গ্রামটা মধ্যপাড়ায়, ঠিক পশ্চিম পাড়ায় আমার দাদার রিলেটিভ, সে অসুস্থ হয়, মানে মৃত্যু সন্নিকটে এরকম অবস্থা। আমার দাদা তাকে দেখতে যায় বিকালে, কিন্তু সে এখন তখন তার অবস্থা যাচ্ছে আসছে, এই অবস্থা দেখে সে রাত করে। আচ্ছা, রাত তখন মধ্যরাত পার হয়ে যায়, 12টা-1টার দিকে সে বাসায় ফিরতে থাকে। তার হাতে পাটকাঠি দিয়ে আগুন ধরানো, গ্রামের ভাষায় তাকে বলা হয় যে আলা ধরানো। রাতে গ্রামের রাস্তা যায় চলাফেরা করে, আলাটা ধরাই নিয়ে চলাফেরা করে। একটা বাড়িতে সে ঢুকে আসতে পথে একটা বাড়িতে ঢুকে সে এক প্যাকেট বিড়ি আর একটা ম্যাচ কেনার জন্য সে আসতে থাকে। এমন সময় যে আমাদের মূল বাড়িটা তার 3-4টা বাড়ি পরে একটা বিশাল আম গাছ আছে। আম গাছের বর্ণনাটা দিতে হবে যে অনেক পুরানো আম গাছ এবং দেখতেই ভৌতিক লাগে, যে তার পাতাগুলা রাস্তার অন্য পাশে যায় মাটির সাথে লেগে থাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওর পাশেই আবার নদীর সাইডে আম গাছটা, আম গাছে এই নদীর পাশেই একটা আছে যে চিতা, যে মানুষ পোড়ায় এখানে। দাদা ওইটা যখন ক্রস করতে আসে, ঘাট আর কি, হ্যাঁ শ্মশান ঘাট। দাদা যখন ওই আম গাছের নিচে আসে তখন একটা সাউন্ড শুনতে পায়, আর উপর দিকে তাকায় দেখা যায় ছোট্ট একটা স্টারের মতো একটা কিছু নিচে পড়তেছে। আচ্ছা, খুব জোরে পড়তেছে নিচের দিকে। দাদা সরে যায়, ঠিক মাটির উপরে ওইটা পড়ে, ধপ করে পরে যে দাদা ফিল করে যে প্রচন্ড উত্তাপ, আগুনটায় প্রচন্ড উত্তাপ, এবং দাদা সেটা ক্রস করে যাইতে পারতেছে না। তখন আগুনটা কি করলো যে আস্তে আস্তে বড় হতে থাকলো, যে ক্রমান্বয়ে সে তার সার্কেলটা বড় করতেছে। দাদা ওই উত্তাপ থেকে বাঁচার জন্য আস্তে আস্তে করে সে ক্ষেতের ভিতরে নামলো। তারপরে পর্যায়ক্রমে সে নদীর দিকে তাকে ঠেলে নিয়ে যাচ্ছে ওই আগুনটা, মানে
এত পরিমাণ যে আগুন বাইরে গেছে যে তাকে ওদিকে যাওয়ার জন্য বাধ্য করতেছে সে। আচ্ছা যেতে যেতে নদীর কিনারায় যে শ্মশান ঘাটের ওখানে আসার পরে সে শ্মশান একটা কাঠ পায়, আচ্ছা যে কাঠের উপর সে বসার পরে সে একটা বিড়ি জ্বালায়। যে তার উদ্দেশ্য, সে পরে যে আব্বুকে বলছে যে তার উদ্দেশ্য যে সে ওই পুরা প্যাকেট বিড়ি দিয়ে সে সকাল পর্যন্ত ওয়েট করবে, যেহেতু হেল্পিং হ্যান্ড নাই, আর সে চিৎকার দেওয়ার মতো তার কোনো অবস্থা তখন ছিল না। ওকে মানে প্রচন্ড ভয় পেয়ে গেছিল সে। সে একটা বিড়ি জ্বালায়, তারপর ওইটা দিয়ে আর একটা জ্বালায়, কিন্তু এত পরিমাণ গরম বাড়তেছিল যে তার গায়ে ফোসকা পড়ার মতো অবস্থা। ওই এলাকার গরম পুরোপুরি বাড়ছিল ওই এলাকাটার আচ্ছা জাস্ট, Okay. এবং প্রচন্ড উজ্জ্বল হয়ে উঠতেছিল আগুনটা। যে অনেক দূর থেকেও দাদা আব্বুকে বলছে যে অনেক দূর থেকেও নাকি ওইটা দেখা যাওয়া সম্ভব, এমন আচ্ছা। আলো ওইটা। এখন আরেকটা কথা, যে আব্বুর যে বড় ফুপা, সে কিছুটা ধার্মিক লোক ছিল, মাদ্রাসায় পড়াশোনা করছে, অনেক কিছু জানতো। এখন তার একটা শিষ্য, যেহেতু সে ওই গ্রামে আসতো, একটা শিষ্য সে তৈরি করে ফেলছে, সে মোটামুটি ঝাড়ফুঁক শুরু করছে, খুব নাম কাম কামাইছে। এখন উনি অন্য গ্রাম থেকে তার দুজন শিষ্যকে সাথে নিয়ে সেদিক দিয়ে আসতেছিল। ওকে এখন সে যখন আমাদের মসজিদের সামনে আসলো, বাড়ির মসজিদের সামনে আসার পরে সে ব্যাপারটা আজ করতে পারছে। আচ্ছা তখন সে চিৎকার দিয়ে বলে যে কোনো ভাই সাহেব আছেন নাকি এখানে, যদি থাকেন তাহলে ভয় পায়েন না, কোনো চিন্তা করেন না, আপনি যেখানে বসে আছেন ওইখানে থাকেন, আমি ব্যাপারটা দেখতেছি। ঠিক আছে। তখন দাদা মোটামুটি সাহস সঞ্চার করে বলল যে আমি ছোট মিয়া, আমার দাদারা আবার সবাই ছোট মিয়া করে চিনত। আচ্ছা ছোট মিয়া, আমি এই মিয়া ভাই আপনি ওয়েট করেন, অপেক্ষা করেন, কোনো সমস্যা নাই, ভয় পায়েন না কিন্তু, খবরদার, আমি দেখতেছি ব্যাপারটা। তখন সে ওই তার ফকির যা যা করে ওটা করার পরে নাকি আগুনটা আস্তে আস্তে ওই ছোট হতে থাকে আচ্ছা ছোট হওয়ার পরে ওই স্টারের মতো ধারণ করার পরে ওইটা ভ্যানিশ হয়ে যায় ওখানে। তারপরে উনি বলে যে মিয়া ভাই আপনি ওখান থেকে উঠেন না, উঠলে পরে সমস্যা হবে, আমি আপনাকে নিয়ে যাব, আপনি বসেন। তখন সে ওই দাদার কাছে আসে, দাদার কাছে আসার পরে তার হাত ধরে উঠাই নিয়ে বাড়িতে পৌঁছায় দেয়, এবং বাড়িতে নিয়ে যাওয়ার পরে বলে যে আসলে আপনার উপর থেকে বড় একটা ফাড়া কেটে গেছে। যে উনি প্রিভিয়াস যে ইগুলা ছিল, যে মানে প্রতিক্রিয়াগুলো কিভাবে নামলো, উনি ওইটা বললো যে এভাবে কি নামছে, যে একটা তারা উপর থেকে একেবারে না দেখে এটা বলতে পেরেছে। হ্যাঁ, না দেখে বলতে পারছে যে এভাবে পড়ছে। হ্যাঁ, এভাবেই তো পড়ছে। ওটা যদি আপনার মাথায় পড়তো তাহলে পুরা শরীর, আপনার পুরা শরীর পুরে না, একেবারে পুরা লিকুইড করে ফেলতো। আচ্ছা ঠিক আছে। এদিক দিয়ে আবার দাদি খুব টেন্সড, আমার দাদি আবার অনেক ধার্মিক লোক মহিলা, সে শুনে তো একেবারে পুরা ভীতি করে একটা পরিস্থিতি। দাদারে গোসল টোসল করাইছে, অজিফা করে তাকে ফুটু। পরের কোনো সমস্যা হয়েছিল কি? পরে সে রাত্রে তার প্রচন্ড জ্বর আসছিল। এটাই মানে জানতে যাচ্ছিলাম যে পরবর্তীতে একটা এফেক্ট থেকে যায়। আচ্ছা, আমাদের সাথে আরো একজন আছেন, আমি তার সাথে আবারও বলবো যে গেস্ট আপনার নাম কি, নামে পরিচয়, নামটা একটু বলেন আরেকবার। আমি তপু, মিরপুর থেকে। একটু আগে কিন্তু তপুর সাথে আমাদের কথা হচ্ছে, সেটাও বলছি। তপুর কাছে আর কোনো ঘটনা আছে কিনা জানতে চাচ্ছি। আমি তরু ভাই এই ঘটনাটা একটু বলতে চাই যে গ্রামে এমন শোনা যায় যে মানুষ বিশেষ করে রাতের বেলা যখন একা কেউ পথ চলে, তো দেখা যায় যে সামনে অদ্ভুত কিছু একটা পরে, হয়তোবা দেখা যায় যে তাকে কোন রকম বিপদে ফেলার চেষ্টা করতেছে। এমনকি এমনও কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো দেখা যায় যে সামনে বাধা দিয়ে রাখছে, বাঁশ টাস ফেলে রাখছে, তো ওটা নড়তেছে না, যাওয়ার কোনো রাস্তা নেই, পাশে পানি বা খাদ, মানে সে যেতে পারতেছে না। গ্রামের মানুষ বলে যে ওটা নিচ দিয়ে গেলে নাকি চাপ দিয়ে ধরবে, উপর দিয়ে গেলে নাকি উপর দিকে নিয়ে যায়। আচ্ছা, আমি জানতাম না কিন্তু এটা। এরকম কিছু ঘটনা আমি শুনছি, দেখি নাই যেহেতু, তো সত্যতা কতটুকু হয়তো বা বলতে পারি না। সেটা ঠিক আছে। তো আমি আমার আব্বুর ঘটনা এটা, সে স্বয়ং দেখছে, তখন সে ক্লাস 5-এ পড়ে। যে গ্রামের বাসার সাইডে তো এমনি খুব প্রচুর জঙ্গল টঙ্গল থাকে, বাঁশ বেত টেত নিয়ে একটা জবরজং অবস্থা। আবার দুপুরবেলা ওই জঙ্গলের ভিতরে ঢুকছে,
হ্যাঁ, ঢোকার পরে সে দেখে যে বিশাল আকারে একটা এই মোরগ, হুম, মানে মোরগটা এত বিশাল যে কানের যে মোরগের যে লতি থাকে ওইটা নাকি মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আচ্ছা উঠে দেখে সে সেন্সলেস হয়ে পড়ে। আচ্ছা, ঠিক আছে, মানে এটা মানে তো বলতে খুবই অদ্ভুত ব্যাপার এটা, অপার্থিব একটা ব্যাপার আসলে আমাদের সারাউন্ডিং করে সত্যি রাখে। সত্যি। আচ্ছা, তারপরে কি হচ্ছিল? তো আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি, এটা আমার বা আমার বাবার জন্মের আগে, এটা আমার দাদার মুখ থেকে আমার শোনা কথা। আমার দাদাকে আমি খুব ছোট বয়স পর্যন্ত পাইছি, মানে যখন আমি বুঝতে পারি আর কি, আচ্ছা, মানে কথা মনে রাখার মতো মেমোরি, মানে অ্যাটলিস্ট ক্লাস 5-6 যখন পড়ি তখন আমার দাদা স্টিল নাও। তো তার কাছে শুনলাম যে মানে শুনছি বা আমার বাবার কাছেও শুনছি যে আমার দাদার বাবা যিনি ছিলেন উনি একটু তান্ত্রিক টাইপের মানুষ ছিলেন। আচ্ছা, তো এর আগের অনুষ্ঠানে আমি এই কথাটা বলছিলাম, তখন ওই ঘটনাটা শেয়ার করা হয় নাই সময়ের অভাবে। তো যাই হোক, উনি নাকি একটা সময় মানে তার এই সব কাজের জন্য এক জায়গা থেকে একটা ঘোড়ার মাথা কেটে নিয়ে আসছিলেন। এবং আচ্ছা। আরেকটা জিনিস বলতে যাচ্ছি, যেটা অবশ্য বলা উচিত হবে কিনা আমি বুঝতে পারতেছি না, তারপর বলি যে সে তখনকার সময় অনেক কিছু শিথিল ছিল, আপনারা জানেন, অনেক আইন কানুন অনেক কিছু শিথিল ছিল। তো সে একটা মেয়ের মাথা কেটে নিয়ে আসছিল, মৃত মেয়ে, হিন্দু একটা মৃত কুমারী মেয়ের মাথা কেটে নিয়ে আসছিল তার কাজের জন্য। আচ্ছা, তো এই মাথা মানে এই কাহিনীটা আমি কথাটা বলতেছি কারণ আমার ঘটনাটা বলার জন্য। আচ্ছা, তো সেই মাথা দুটা আমাদের বাড়ির যে বাঁশঝাড়টা আছে সেটা এখনো অনেক বিশাল বড় বাঁশঝাড়। আমাদের বাড়িটা অনেক বড়, আমাদের বাড়িটা হলো আমাদের গ্রাম থেকে পুরো সেপারেট। আমাদের যে বাড়িটা, ওকে, মানে চারিদিকে আপনি যদি জোরে হাঁক দেন তো শব্দ যাবে কি যাবে না, এই এত দূরে দূরে আমাদের বাড়ি থেকে বাড়িগুলা। আচ্ছা, মানে আমাদের বাড়িটা হলো একদম গ্রামের মধ্যেখানে, কিন্তু আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, ওকে, এরকম। তো যাই হোক, ওই বাঁশঝাড়ের মধ্যে সে মাথা দুইটা গেড়ে রাখছিল। তো তারপর থেকে তো এমন হয় যে গ্রামের মানুষরাও বলে, আমি অনেকের মুখ থেকে শুনছি এবং স্টিল নাও আমি নিজেও এটার ভুক্তভোগী হয়েছি একবার, যে সন্ধ্যার পরে বিশেষ করে রাত একটু বাড়লে আমাদের বাড়ির উপর দিয়ে যদি কেউ যাওয়া আসা করে বা বাড়ির আশেপাশে সীমানার মধ্যে দিয়ে যাওয়া আসা করে, তারা দেখতে পারে যে একটা ঘোড়া অথবা একটা মেয়ে মাথায় ঘুমটা দিয়ে বসে আছে, বসে বসে ইনায় বিনায় কান্না করতেছে বা ঘোড়াটা ডাকতেছে, হাঁটতেছে, ঘোড়া নাক দিয়ে একটা শব্দ করে, ওই শব্দটা করতেছে। তো যাই হোক, এমন একবার আমি গ্রামে যাই, তখন আমার দাদা মারা গেছেন। তো দাদা তখন বেঁচে নেই, তখন ক্লাস আমি 9-এর শেষের দিকে, মানে 9-এ পরীক্ষা শেষ, 10-এ উঠবো, মধ্যখানে ব্রেক পাইছি। আমি আবার গ্রাম পাগল খুব, মানে চান্স পাইলে গ্রামে চলে যান, ওকে, বা ঘুরতে চলে যায়, যে কোনো জায়গায় হোক, গ্রামে বেশিরভাগ যাওয়া হয়। তো এবার এমন গ্রামে গেছি। তো যাওয়ার পরে আমি হাঁটতেছি রাত্রেবেলা একা একা। তো যখন আমি আমাদের বাড়ির উত্তর সাইডে যাই, মানে যে সাইড থেকে বাঁশঝাড়টা শুরু, বাড়ির পিছন সাইডটা, এবং উত্তর পশ্চিম কোনাকুনি বাঁশঝাড়টা, তো আমি পুরো সরাসরি বাড়ির উত্তর সাইডে গেছি। তো ওইখানে আমার এক চাচার বাড়ি, মানে একসাথে শরিকা বাড়ি যেটা বলে, একসাথে আমাদের 3টা শরিক। তো যাই হোক, ওইখানে আমি গেলাম রাত্রেবেলা, তখন আলো আছে, আর গ্রামে গেলে আমি হাতে সবসময় টর্চ রাখি, যেটা স্বাভাবিক গ্রামের মানুষের নিয়ম, রাখতে হয়, অনেকেই torch। রাখেন না এই জিনিসটা, সেটাই রাখতে হয় আর কি। তো তখন আমি দেখলাম যে মানে মনে হচ্ছে ওইখানে কিছু একটা নড়তেছে, কিন্তু বাঁশ গাছের ছায়া, তারপর অন্যান্য গাছের ছায়ার কারণে বোঝা যাচ্ছে না যে কিছু একটা আছে কিনা। তো আমি চিন্তা করলাম ওইখানে মানুষ এত রাতে 10টা 10:30 বাজে, ইম্পসিবল। তো আমি যে কারণটা গেছি ওই কারণটা বলবো না, থাকুক, ওটা সেন্সর। তো যাই হোক, তো আমি দেখতে পাইলাম, মানে দেখতেছি যে একটা কিছু নড়তেছে। তো আমি ওদিকে টর্চ মারি সাহস করে। তা আমি এর আগেও রাসেল ভাই বলছি যে আমার মধ্যে একটু ভয়টা কম কাজ করে। আচ্ছা, তো আমি যখন টর্চটা মারার পর আমি দেখলাম যে মানে কিছু একটা ছিল এখানে, সরে গেল এক সাইডে, আলো থেকে সরে গেল, এবং ওখান থেকে একটা শব্দ আসছে, চাপা একটা শব্দ আসতেছে, কাঁদতেছে। ওকে, তো আমার মনে একটু মানে ভয়ও জাগলো, আবার কৌতূহল আছে যে যে দেখি কি জিনিসটা। সেখানে? তো যখন আমি আস্তে আস্তে সামনে আগে গেলাম, তখন দেখলাম যে সাদা রং বলবো না, সাদা এবং কালো, পিন্টো কালার যেটাকে বলে, ঠিক আছে, সাদা কালো রঙের একটা ঘোড়া। আচ্ছা, ঘোড়া ওইখানে, মানে সে তাকায় আছে আমার দিকে, টর্চের আলো পড়ার পরে। আমি জানি যে টর্চের আলো যে কোনো প্রাণীর চোখে পড়লে চোখ জল জল করে, কিন্তু এই আলোটা অ্যাকচুয়ালি ওই জল জল করা আলো না, মনে হচ্ছে তার চোখ থেকে একটা কিছু বের হয়ে আসতেছে, তার চোখ থেকে আলো বের হয়ে আসতেছে। এবং আলোটা এত লাল, ঘোড়ার চোখ কখনো এত লাল হয় না, বিড়ালের চোখ হয়, ঘোড়ার চোখ এত লাল হয় না। তো আমি যখন মানে এটা দেখলাম, দেখার পরে জাস্ট আমি একটা দৌড় দিছিলাম ওইখান থেকে,
টর্চ ওখানে ফালায় রেখে দৌড় দিছিলাম, হাত থেকে ওটা পড়ে গেছিল। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা হয় যে মানে যে আলোটা আমরা নিয়ে যাই সেই আলোটা আমরা মানে ফেলে আসি আর কি, কারণ ভয়ের ব্যাপারটা মাত্রাটা এত আসলে বেশি থাকে। তখন হয়েছিল কি আমার হাত পায়ে মনে হয় কোনো সেন্স ছিল না, একদম, ওটা আমি তাই ধরে হয়। রাখতে পারিনি হাতে। তাই হয় এবং সাধারণত। যখন আমি আসতেছি তখন মনে হচ্ছিল পিছনে কেউ হাসতেছে, খুব জোরে জোরে হাসতেছে রাইট। কেউ। তো আমি বাসা আসার পরে তারপরে 2 দিন আমি আর বিছানা থেকে উঠতে পারিনি, কারণ আমাকে প্রচন্ড জ্বর ছিল। এবং আমার যে বড় চাচা উনি মানে পানি পরে দিছিল যে খাওয়ার আচ্ছা। জন্য। তো তারপরে 2 দিন যখন মানে আমি একটু সুস্থ হয়েছি তারপর ঢাকা চলে আসছি। এবং আমার পরীক্ষার পরে, ম্যাট্রিক পরীক্ষার পরে আমি গ্রামে যাই, এর মধ্যে আর গ্রামে যাইনি। যাওয়া হয়নি। ওই গ্রাম নিয়ে আরো ঘটনা নিশ্চয়ই আছে না? হ্যাঁ। এরকম আরো কিছু শুনবো আমরা এখন। হ্যাঁ, যদি অনুমতি দেন তাহলে বলতে Sure, পারি না, অবশ্যই। একদম অবশ্যই অবশ্যই। তো আমার দাদার একটা ঘটনা বলি আমি। আমার দাদার শেষ বয়সের দিকে, তো আমাদের গ্রামটা বলছিলাম আমি এর আগেও যে অজপাড়াগা, একদম একদম অজপাড়াগা। তো আমাদের গ্রামের প্রধান ফসল হলো ধান এবং পাট, Okay. এই দুইটাই বেশি হয় আর কি। কারণ গ্রামের দুই রকমের জমি, তো উঁচু এবং নিচু। নিচু জমিগুলোতে পাট বেশি হয়। তা বাজার থেকে যদি আপনি হেঁটে আসেন প্রায় 1.5-2 কিলো রাস্তা হলো গিয়া মানে ক্ষেতের মধ্যে দিয়ে, ক্ষেতের আল দিয়ে হেঁটে আসতে হবে আপনাকে। আচ্ছা। তো পাট ক্ষেত, আর একটা পাট প্রায় 12-13 হাত লম্বা হয়। যারা আচ্ছা। পাট ক্ষেত দেখছে তারা খুব ভালোভাবে জানে। জানে। অনেক অবশ্য ছোট পাটও হয়। তো যাই হোক, তো এই ঘটনাটার আগে আমি একটু যারা এসএমএস করছেন তাদের একটু নামগুলো বলে দেই। অবশ্যই, হ্যাঁ, আমাকে এসএমএস করেছেন ফায়ারফক্স, এবং আমাদের এসএমএস করেছেন ভাইরাস চিটাগং থেকে। রেশমা এসএমএস করেছেন 5th ইয়ার এমবিবিএস পড়ছেন, এবং তিনি বলছেন ভাইয়া খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমি শুনেছি যে ডাক্তাররা নাকি অনেক ভয়টাই পায়, সো সেরকম এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে ডেফিনেটলি আমাদের সাথে শেয়ার করবেন। সেবা আমাদের এসএমএস করেছেন, এবং সেবা এসএমএস করে বলেছেন যে 4 জন লাউড স্পিকার দিয়ে ভূত এফএম শুনছেন, থ্যাংক ইউ। কবির আমাদের এসএমএস করেছেন, সাজিদ এসএমএস করেছেন রাজশাহী থেকে, আমাদের এসএমএস করেছেন রেজা, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন আফসানা, শ্রেয়া, সনেট। হ্যাঁ, আপনি কিছু বলবেন? হ্যাঁ রাসেল ভাই, আমি একটু ডিস্টার্ব করি জিনিসটা, যে আমার এক ডাক্তার ফ্রেন্ড বলছিল যে ও নাকি যখন মানে লাশ কাটা ঘরে গেছিল তখন নাকি একটা লাশ নড়তে দেখছিল, সে যে লাশটা নড়তেছে। অনেক সময় যে মাসল ক্র্যাম করে এই জন্য তা বলতে পারি না, তবে সে এটা বলছিল, এবং Okay. সে এরপরে যেতে নাকি অনেক ভয় পাইছিল। আচ্ছা আচ্ছা, আমাদের এছাড়া এসএমএস করেছেন মুন্না এসএমএস করেছেন আমাদেরকে, সজীব এসএমএস করেছেন আমাদেরকে, এসএমএস করেছেন অমি, এসএমএস করেছেন জিনাতুল, এসএমএস করেছেন স্নিগ্ধা। এছাড়াও আমি দেখছি যে রুমন আমাকে এসএমএস করেছেন কলাবাগান থেকে, বলছেন ভাইয়া জোস প্রোগ্রাম, থ্যাংক ইউ সো মাচ। যারা এখনো এসএমএস করেনি তাদেরকে বলবো শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। মেমোরি আমাকে এসএমএস করেছেন মিরপুর থেকে, লিখেছেন ভাইয়া আমার সাথে ছোটবেলা থেকেই অনেক কিছু হচ্ছে এন্ড স্টিল মাঝে মাঝে হচ্ছে। আমার সামনে এক্সাম আছে, শেষ হলে আমি আপনাদের সাথে শেয়ার করব। ডেফিনেটলি আমরা ওয়েট করব আপনার জন্য, ইগারলি ওয়েট করব। রাসু লিখেছেন, রাসু হবে কিনা আমি ঠিক শিওর না, RASU, রাজুও হতে পারে, আমি ঠিক শিওর না। আচ্ছা, তিনি লিখেছেন যে আচ্ছা এভরি আর নট মেমোরি লেস। আচ্ছা, মানে আমার মনে হয় এটা হবে যে এভরি ওয়ান ইজ নট, মানে এরকম হচ্ছে লেস মেমোরির মানুষ, যে কারণ হচ্ছে যে এগেইন অ্যান্ড এগেইন আমরা হচ্ছে আমাদের এফএম এর যে ইমেল অ্যাড্রেস সেটা বলি, সেটা ঠিকই, কিন্তু রাসু বা রাজু যেটাই হোক না কেন, আমি আপনাকে বলছি যে মানে শুধুমাত্র যে আপনার জন্য এটা বলা হচ্ছে তা কিন্তু না, অনেক মানুষ শুনছে, এবং কেউ কেউ দেখা যায় যে এই মুহূর্তে জয়েন করলেন, তারা হয়তো মিস করতে পারেন, দ্যাটস ওয়াই আমাদের বারবার বলতে হয়। আশা করছি আপনি ব্যাপারটা ধরতে পেরেছেন। এছাড়া আমাদেরকে ঘোষট্রি এসএমএস করেছেন ডেমরা থেকে, ওকে, এবং তিনি লিখেছেন যে ভূত এফএম 100% তার পছন্দের প্রোগ্রাম, এবং তিনি বলেছেন তার একটা ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে রাকিব, আর 5 ইয়ার হলো সে মারা গেছে, বাট লাস্ট উইক তিনি মানে মনে হয় তিনি তাকে আবার দেখেছেন মিরপুরে, বা মানে এসএমএস এর শেষ অংশটুকু আসেনি, মানে খুবই খারাপ লাগলো আমার কাছে, কারণ পরের অংশটুকু আসলে খুব মানে মজার কোন একটা এসএমএস হবে এটা আশা করছি। তো ঘোষটি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি ইচ্ছা করলে কিন্তু ইমেল করে আমাদের জানাতে পারেন, তাহলে একটু বড় আকারে পাঠাতে পারবেন। আর যারা ইমেল করছেন তাদেরকে বলি, মেইনলি যারা ইমেল করছেন তারা বড় ঘটনা পাঠাবেন, অবশ্যই বড় ঘটনা যেগুলো এসএমএস এ শেয়ার করা যায় না, অনেক বড় ঘটনা। এবং যারা ঢাকার বাইরে আছেন তাদের জন্য ইমেলটা অনেক বেশি এফেক্টিভ, এবং যারা ঢাকাতে আছেন এবং আমাদেরকে স্টোরি বা ঘটনা পাঠিয়ে আমাদের শোতে সরাসরি শেয়ার করতে চান তাদের জন্য কিন্তু ইমেলটা অনেক বেশি জরুরি। আর আমাদের রাজশাহীর মাইয়া এসএমএস করে বলেছেন যে আজকের ভূত এফএম শুনে আমার বড় আপুর গায়ে কাটা দিচ্ছে, আজকের কাহিনীর সাথে তার লাইফের কিছু এক্সপেরিয়েন্স মিলে যাচ্ছে। ওকে, সো মানে আমি অবশ্যই তাকেও ইনভাইট করব
আপনার বড় আপুকে বলবো যে আপনি আপনার যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো আমাদের কাছে লিখে পাঠাতে পারেন ইচ্ছা করলে। রূপা বরিশাল থেকে লিখেছেন, ভাইয়া আপনারা আচ্ছা তারা বন্ধুরা সবাই মিলে ফুত এফএম শুনছেন। ওকে, আমরা চলে যাব আবারও ঘটনা। তার আগে বলি যে আর্মিনা আমাদের এসএমএস করেছেন শামীম গ্রিন রোড থেকে, সানি মির্জা বাপ্পি এসএমএস করেছেন, আই এম রাজিয়া এসএমএস করেছেন, ইসি এসএমএস করেছেন মিরপুর থেকে, নীরব এসএমএস করেছেন, জয়, এছাড়াও মনির, রিয়াদ, এছাড়াও আমাদের এসএমএস করেছেন লিটু। সো আমাদের এসএমএস করার নিয়মটি আমি আরেকবার বলছি, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে পারেন 9840 নাম্বারে। শুরু করুন তবু। হ্যাঁ, যেটা বলতেছিলাম, তো তখন ছিল মানে পাটের সিজন। তো পাটগুলো তখন বড় বড়, মানে প্রায় 10-12 হাত করে লম্বা এক একটা পাট। তো বললাম যেটা, যে আমার দাদা তখন শেষ বয়সের দিকে, মানে সে কয়েকবার অসুস্থ হওয়ার পরেও মানে সুস্থ হয়ে উঠছে আর কি। তো তখন তো আর জানতাম না যে তার শেষ সময়। তো এখন তো জানি, সেজন্য বলতেছি যে তার শেষ সময় ছিল এটা। যাই হোক, তো সে রাত্রেবেলা বাইরে বের হয়েছে প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য, স্বাভাবিকভাবেই। তো সে বাইরে বের হওয়ার পরে সে বাড়ির পূর্ব দিকে গেছে। আমাদের বাড়িটা বললাম তো যে বাড়ির চারিদিকে কোনো বাড়ি ঘর নাই, শুধু ক্ষেত। তো চারিদিকে পাট ক্ষেত, তখন পাটের সিজন। তো সে একদম বাড়ির কোনায়, মানে পূর্ব কোনার দিকে চলে গেছে হাঁটতে হাঁটতে। রাতে বুড়ো মানুষের ঘুম আসে না স্বাভাবিকভাবে, বয়স্ক মানুষদের ঘুম কম হয়। তো হাঁটতে হাঁটতে যাওয়ার পরে সে দেখতে পেলো তখন মানে জ্যোৎস্না রাত ছিল, সামনে পাট ক্ষেত। সে মানে ওইখানে দাঁড়ায়, সে তার খুব বিড়ি খাওয়ার অভ্যাস ছিল, সে বিড়ি খেত। এবং আমি তাকে ছোটবেলায় দেখছি সে হুক্কাও খাইতো। তো সে ওখানে দাঁড়ায় বিড়ি খাচ্ছে, হঠাৎ করে সে মানে খেয়াল করলো যে জ্যোৎস্না আলো, একদম মানে ক্লিয়ার জ্যোৎস্না আলো যেটা। তো হঠাৎ সে খেয়াল করলো যে পাটের উপর দিয়ে, মানে পাটের উপর একটা কিছু দেখা যাচ্ছে, কেউ একজন পাটের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। এবং তার পরনে মানে খুব পরিষ্কার ধবধবে পোশাক, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, এবং সে লম্বা হবে প্রায়, মানে অনুমানে সে যেটা তার মুখ থেকে আমি নিজে শুনছি আর কি। আচ্ছা, সে বলতেছে সে লম্বা হবে প্রায় এক একটা পাটের চেয়েও বড় হবে লম্বায়, এবং সে পাটের উপর দিয়েই যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ। তো মানে তার বর্ণনা মতে সে বলতেছিল এইভাবে যে আমি এটা দেখার পর আমার গা পুরো ফুলে গেছিল ভয়ের চোটে। কারণ সে বলতেছিল যে আগেরকার মতো সেই শক্তিও নাই, সাহসও নাই। এখন যদি এটা আমার সামনে আসে বা কিছু করে, আমি কিছু করতেও পারবো না। তো যাই হোক, সে অনেকক্ষণ এইভাবে অবজার্ভ করার পর দেখলো যে বাড়ি থেকে মানে দূরে একটা পাকুর গাছ আছে, বট গাছের মতোই দেখতে। তো ওই গাছের সাথে যে মানে ওই গাছের পিছনে যে ওটা চলে গেল, আর দেখা গেল না। এবং সে বলল যে আমি প্রায় আধা ঘন্টা ওইখানে দাঁড়ায় ছিলাম, ভয়ে নড়াচড়া করতে পারিনি। এবং তারপর আস্তে আস্তে সে ঘরে ফিরে গেছে। এবং সে আমাকে একবার মানে একটা জিনিস এক্সপিরিয়েন্স করাইছিল তার সাথে। সেটা হলো, আমি তাকে অনেক মানি করতাম যে দাদা একটা কিছু দেখবো, দেখান। আচ্ছা, কিভাবে সম্ভব, সবাই বলে। তখন আমি দেখিনি কিছু, তখন অনেক ছোট, বলছি তো। তো সে বলতেছে দেখবা, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আজকে আমার সাথে ঘুমাও। আচ্ছা ঠিক আছে, ঘুমাই। সারা রাত মানে একটা উত্তেজনা যে কি হয়, কখন কি আসে, দেখবো, কিছুই দেখতেছি না। আমি তারে বারবার খোঁজাচ্ছি, কই কিছু তো দেখতেছি না। বলতেছে সবুর করো, দেখবা, সবুর করো। তো এমন সবুর করতে করতে আমি এক সময় ঘুমিয়ে গেছি। আচ্ছা, হঠাৎ করে তখন রাত কয়টা আমি জানি না। তো সে আমার বলতেছে কি, মানে সে আমাকে ধাক্কা দিচ্ছে, ওঠো। তো আমি অনেকক্ষণ ধাক্কানোর পরে আমি উঠছি। ওঠার পরে তখন আমার মনের মধ্যে আছে যে আমি একটা কিছু দেখবো, ঠিক আছে। তো আমি ভয়ে হোক বা উত্তেজনা হোক লাফ দিয়ে উঠে বসে পড়ছি। সে আমাকে আবার মানে মুখ চাপাতে ধরে চুপ করে শোয়াইছে। তো রুমটা ছিল হলো একদম বাড়ির শেষ কর্নারে। আমাদের গ্রামের ভাষায় এগুলোকে বলে বারান্দায় রুমগুলো থাকে, এগুলো বলে খোপ। আচ্ছা, ঠিক আছে, মানে বারান্দায় যে রুমগুলো থাকে ওগুলা। তো ওই রুমে আমি আর আমার দাদা শোয়া। পাশে একটা জানলাটা খোলা, কারণ গরমকাল, প্রচন্ড গরম। গ্রামে ইলেকট্রিসিটি নাই, জানলার বাতাস যা আসতেছে ওইটাই সম্ভব। আর এমন হতো যে আমি গ্রামে গেলে আমার দাদা বা দাদি যার সাথেই থাকতাম, সে সারা রাত পাখা ঘোরাচ্ছে ঘুম কামাই দিয়ে, এমন হয়েছে। তো যাই হোক, আমার প্রচন্ড গরম লাগতেছে, এক ফোঁটা বাতাস নাই তখন। আমার ভালো খেয়াল আছে, আমি ঘামতেছি পর্যন্ত। তো ভয়ে নিঃশ্বাসও বন্ধ করে, নিঃশ্বাসের শব্দ শুনলে হয়তো বা সমস্যা হবে, এরকম একটা অবস্থা। তো একটু পর খেয়াল করলাম যে বাড়ির পূর্ব দিক থেকে একটা কিছু আসতেছে, মানে প্রচন্ড একটা বাতাস আসলে ঝড়ের আগে যেরকম হয় ঝড় আসতেছে, ওই রকম একটা কিছু আসতেছে। মানে সব গাছপালা ভেঙে নিয়ে আসতেছে কিছু একটা। এবং আমি যে রুমটা শোয়া তার পাশেই
একটা গলির মতো, তারপর আরেকটা বাড়ি শুরু, মানে আমাদের আরেক শরিকের বাড়ি শুরু। তো এই 2 গলির মধ্যে দিয়ে মনে হলো প্রচন্ড জোরে একটা কিছু গেল, যে আমাদের বাড়ির পিছন সাইডে যে জঙ্গলটা ওইখানে যায় মানে থেমে গেল। 30 সেকেন্ড কি 40 সেকেন্ড জিনিসটা। ওকে। তো আমি দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা এটা কি ছিল? আমাদের গায়ে কিন্তু 1 ফোঁটা বাতাস লাগে নাই, ইউ বিলিভ মি অর নট। 1 ফোঁটা বাতাস লাগে না, 1 ফোঁটা আমাদের গায়ে বাতাস লাগে না। কিন্তু দূর থেকে দেখে মনে হলো যে চলে দূর গেছে। থেকে না, আমি জানলার পাশে আমার দাদা, আমি তার পাশে শুয়ে আছি, জানলার পাশ দিয়ে গেল একটা বাতাস, কিন্তু আপনাদের গায়ে লাগলো কিন্তু না। আমাদের গায়ে 1 ফোঁটা বাতাস লাগে নাই। এবং দাদাকে আমি পরে জিজ্ঞেস করলাম এটা কি, তো দাদা বললো যে বাড়ি পাহারা দেওয়ার জন্য নাকি কিছু একটা থাকে, আগেকার মানুষ নাকি এরকম ব্যবস্থা করতো যে বাড়ি পাহারা দেয়, কোন একটা কিছু জিন হোক বা কোনো কিছু হোক, যেটাই হোক। তো এরা নাকি সারা রাত মানে বাড়ির আশেপাশে ঘুরে বা দূরে কোথাও চলে যায়, যখনই মানে ফজরের আজানের সময় হয় তখন এগুলো ফেরত আসে আবার বাড়িতে। আচ্ছা। তো তার একটু পরে আজান দেয়। এবং আপনি যেটা দেখতে চেয়েছিলেন সেটা আপনি আমি সেদিন- দেখি নাই, দেখছি বললে ভুল হবে, ফিল করছি এবং শব্দ শুনছি এবং বুঝতে পারছি যে এটা আসলে বাতাস ছিল না, এটা অন্য কিছু একটা ছিল। হ্যাঁ সেটাই, সেটা তো পরে মানে বুঝতেই পারলাম আমরা। এবং আমার যেটা মনে হয় যে আজকে আমরা একদম পুরোপুরি শেষ পর্যায়ে চলে আসছে আমাদের আজকের ভূত এফএম এর। অনেক ধন্যবাদ কষ্ট করে স্টুডিওতে Thank you. আসার জন্য। এবং আমি মাইক্রোফোনটা ওনাকে ট্রান্সফার করতে বলবো। আপনার নামটা একবার বলেন। আমার নাম রাবু। রাবু। এবং রাবু, আপনাদের বাসাতে অনেক সমস্যা হয় আমরা শুনেছি, এবং ভয়াবহ কিছু সমস্যা হয়, সেই সমস্যা মানে কাটিয়ে ওঠেন সেটাই আশা করব। এবং এখনো মানে আপনারা একটা ছোট বাচ্চার কথা বলছিলেন, যে ছোট মানে একদম আপনি যেটা বলছিলেন ওটা বলেন যে ছেলে বাঁচে না বা এরকম কি একটা বলছিলেন আপনি, ওটা একটু বলবেন আমাদেরকে। এটা আসলে আমাদের ফ্যামিলি ম্যাটার, তো যে কাদের হয় বা আপনার কোন আত্মীয় স্বজন কার হয় সেটা বলা দরকার নাই, ফ্যামিলির মধ্যে কারো হয়তো হয়, কিন্তু হ্যাঁ ফ্যামিলির মধ্যে যে আমাদের ফ্যামিলিতে ছেলে আর মেয়ের মধ্যে মেয়েরা বেঁচে থাকে আর ছেলেদের মানে বাঁচার সম্ভাবনাটা অনেক কম থাকে, মানে ছেলেরা বাঁচে না। এবং আপনি ওটাও বলছেন যে কনসিভ করলে যদি সেটা হ্যাঁ, কনসিভ করলে যদি কারোর পেটে মেয়ে থাকে আর কারোর পেটে যদি ছেলে থাকে, ছেলেটা মারা যায় কিন্তু মেয়েটা বেঁচে থাকে। এটা দীর্ঘদিন ধরে এরকম হয়ে আসছে। সো এই যে ফ্যামিলির সাথে এটা হচ্ছে, আপনারা কোনো ধরনের কারো কাছে যান নাই বা কোনো ডাক্তার কবিরাজ এরকম ধরনের কিছু দেখান নাই? হ্যাঁ, এগুলো আমরা মানে যাদের সাথে হয় তারা অনেক বিশ্বাস করে, কিন্তু কিছুতে কিছু মানে করতে পারতেছে না, এটা হলো সবথেকে বড় কথা। এখন সব আল্লাহর উপরে আমরা ডিপেন্ড করে আছি, দেখা যাক কি মানে হয়। এবং ব্যাপারটা এরকম হয় যে এত উইয়ার্ড কিছু ঘটনা ঘটে, যে ঘটনাগুলো আসলে মানুষকে বললে মানুষ অনেক সময় দেখা যায় যে বিশ্বাস করে না বা ইগনোর করে। বিশ্বাস করে না, এটাই। সেটাই, কিন্তু বাট ইগনোর করা ঠিক না। ঠিক না, এটা আপনারা একদম মানে পুরোপুরি আপনাদের ফ্যামিলি থেকে। আমার দেখা এবং আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো এগুলো কেউ যেন কখনো ইগনোর না করে। এবং অনেকে মনে করে যে এটা সাইকোলজি প্রবলেম, তারা কিন্তু এই যে হুজুর এদেরকে দেখাতে চায় না, মানে সরাসরি ডক্টরের কাছে চলে যায়। কিন্তু আমি বলবো যে একবার অন্তত হুজুরের সাথে মানে দেখা করি। আপনারা কখনো এরকম হয়েছে যে উপকার পেয়েছেন? অবশ্যই। আচ্ছা, আমি পেয়েছেন। আমার নিজের চোখে দেখা আমার ভাগনাকে, আমার বড় বোনের ছেলে, তার অনেক প্রবলেম ছিল, আমার চোখে দেখা, মানে সে সেটা normal ছিল না। সমাধান করেছিল কিভাবে? সেটা সমাধান করেছিল আমাদের গ্রামের একটা দাদা, ওনার বয়স 103, হোসেন মুন্সি নাম, উনি থাকেন পাবনায়। ওনার কাছে নিয়ে যাওয়ার পর তৎক্ষণাৎ ভাইয়া মানে আমাদের চোখের সামনে আমার ভাগনা ভালো হয়ে গেছে। যে ছেলে মানে 3 বোতল দুধ শেষ করতো, পিচ্ছি 15 দিনের বয়স, 15 দিন 3 বোতল দুধ শেষ করতো, তার মুখ দিয়ে মানে সবসময় বিজলা পড়তো, গলায় ঘা, যেমন আপনি যদি পানিতে হাত দিলে যে ঠ্যাকঠ্যাকার যে ঘাটা, ওখানে ওষুধও দেওয়া লাগতো না। ধরেন আপনি দুপুরে সে এরকম অবস্থা, বিকেলে সে ভালো, দুপুরের দিকে তার গা অনেক তুলার মতো ভারী, কিন্তু বিকেলের দিকে সে ঠিক একদম। তারপর যখন ডাক্তার যখন সেই হুজুরের কাছে নিয়ে গেলেন, যখন নিয়ে যাওয়া হয়েছে তখন যে তোমরা এত দেরি করছো কেন, এর তো অন্য প্রবলেম। তখন উনি ধরে যে একটা ফু দিল, মানে ছুড়া পড়ে, যে আল্লাহর কালাম আসলেই কাজে লাগে। যে মানে সে যখন ফুটা দিল, ভাইয়া বিশ্বাস করবেন না যে পানিতে মানে তৎক্ষণাৎ কাজ, সে কান্না বন্ধ, তার মুখের বিজলা বন্ধ, তার গলার যে ঘা সেটা তো শেষ। আর যে পিচ্চি 3 বোতল করে যে দুধ খেত, সে স্বাভাবিক পর্যায়ে এখন হাফ বোতল দুধও খায় না। ওকে, সো এরকমই ঘটনা। আর আপনাকে অনেক ধন্যবাদ। আপনার নামটা আরেকবার বলবেন ভাইজান? দরুজামান।
হ্যাঁ, ওকে, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাকে স্টুডিওতে ধন্যবাদ। কষ্ট করে আসার জন্য, এবং যারা এতক্ষণ ধরে এসএমএস করছেন, আমি দেখতে পাচ্ছি রিজবি এসএমএস করছেন আমাদেরকে মিরপুর থেকে, নির্ঝর এসএমএস করছেন আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে, নয়ন এসএমএস করেছেন টঙ্গী থেকে, আমাদেরকে এসএমএস করেছেন ফারুক বয়রা থেকে, মেহেদি আমাদের এসএমএস করেছেন খুলনা থেকে, নির্ঝর আমাদেরকে এসএমএস করেছেন নারায়ণগঞ্জ থেকে। আচ্ছা, বলেছি চৈতি আমাদের এসএমএস করেছেন অয়ন চিটাগং থেকে, নৌসিন আমাদের এসএমএস করেছেন নারায়ণগঞ্জ থেকে, ফোনিক্স আমাদের এসএমএস করেছেন ফোনিক্স সৌরভ এসএমএস করেছেন চিটাগং থেকে, আমাদেরকে বিশ্বজিৎ এসএমএস করেছেন ময়মনসিং থেকে। এছাড়া আমি দেখতে পাচ্ছি তানিয়া আমাদের এসএমএস করেছেন ডেডম্যান ফ্রম গুলশান, ওকে, এসএমএস করেছেন আমাদেরকে নির্ঝর, এসএমএস করেছেন আমাদেরকে নজরুল, আমাদেরকে এসএমএস করেছেন বাতেন, জিকো, সৌরভ, এছাড়াও সোহরাব, আচ্ছা, এসএমএস করেছেন আমাদেরকে রুবেল, ইব্রাহিম আমাদেরকে এসএমএস করেছেন, পলাশ এসএমএস করেছেন। সবাইকে অনেক 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 ধন্যবাদ। আজকে শেষ করছি। অনেকে সারাদিন ধরে আজকে খেলা দেখেছেন, হয়তো উইকেন্ড, তারপরে হয়তো দুপুরবেলায় ঘুম হয়নি, রাতের বেলায় শুনতে খুব কষ্ট হচ্ছে হয়তো অনেকেরই, এবং কালকে আবারও হয়তো অনেক কাজ আছে। সো আজকে শেষ করি। সবসময় রেডিও ফুর্তির সাথেই থাকবেন, স্টে টিউন টু রেডিও ফুর্তি। আর আপনারাই কিন্তু এক্সপিরিয়েন্স গুলো এখানে শেয়ার করেন, এবং আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে আপনাদের এক্সপিরিয়েন্স গুলো কালেক্ট করে আপনাদের এক্সপিরিয়েন্স গুলোই আর যারা শুনতে চান এক্সপেরিয়েন্স তাদেরকে শুনিয়ে দেওয়া। সো আমি একটা মিডিয়া হিসেবে কাজ করি, তাই না? সো যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এসএমএস করতে হবে রেগুলার, যেভাবে করছেন আপনারা, থ্যাংক ইউ। এটা আসলে বলার কিছু নাই, আপনারা অলরেডি করছেন সেটা। আর যারা ইমেল করছেন তাদেরকে একটা কথা বলবো ভাই, সেটা হচ্ছে যে অবশ্যই ইমেলের সাথে আপনারা নাম এবং ফোন নাম্বার দিতে ভুলবেন না, যারা বিশেষ করে স্টুডিওতে আসতে চান। আর যদি না দিতে চান তাহলে ছোট্ট করে বলে দিলেই হবে যে স্টুডিওতে আসতে চাচ্ছেন না বা পারছেন না। তারপরে অনেকেই আসতে চান, অনেকেই আসতে পারেন, সেজন্য আমার ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা নেই। থ্যাংক ইউ সবাইকে এখানে আসার জন্য, এবং থ্যাংক ইউ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো ভূত এফএম নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন।